আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ফেসবুক লাইভ ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি সেকেন্ড ইয়ার নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স ক্লাস নিচ্ছি। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে হিউম্যান নিডস নিউট্রিয়েন্ট অ্যাক্রস দ্য লাইফ স্প্যান এবং তারপরের চ্যাপ্টার নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এটা তোমরা তোমাদের বইতে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5-এ পাবে। তো তোমরা তোমাদের বই নিয়ে বসে যাও। আমি আমাদের আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমি আবার বলছি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 আমার হাতেও বই আছে। এটা হচ্ছে পেজ হচ্ছে 121 থেকে শুরু করতে যাচ্ছি আমরা 121 থেকে 121 পেজ নিউরনের বইয়ের। তো প্রস্তুতির আগে তোমাদের একটু সময় দেওয়া দরকার। আমরা আজকে শুরু করব একটা গান দিয়ে, নিউট্রিশনাল সং। আরে ধুমধাম চারপাশ নড়ছে নাকি? এত কাপঝাপ কেন বলো হচ্ছে নাকি? ওয়েট লিফটিং চলছে 100 কেজি, বার্ন হচ্ছে ক্যালোরি, লাগছে হেভি। আই এম ডায়েটিং, না আমি খাবো না হালকা ফল ফ্রুট জাস্ট লাইক বানানা। শুকাতেই হবে জলদি, গড সেক এক্সকিউজ মি কোথায় আমার প্রোটিন শেক? দৌড়াদৌড়ি লাফালাফি চলো শুরু করি জলদি। ভালো লাগে না তো আর এত শত চর্বি। ফাস্ট ফুড বন্ধ, ফ্রেশ ফ্রেশ সবজি, তবু কমে না ওজন কেন কেউ বলবি? দিন রাত রাত দিন ভাত খাওয়া বাদ দিন, তেল ছাড়া সাদা ডিম শুধু শুধু হিমশিম। করছি তো সব পুরো হার্ডকোর ডায়েটে, ঘুমাচ্ছি খালি পেটে এভরি নাইটে। কিভাবে বল কমাবো যে কোলেস্ট্রল, কমছে না তো কিছুতেই ওজন। ফ্যাট ফ্রি কবে হবে এ জীবন, কি করি ও মন রে? এই মন তো মানে না, কি করি বলো পেটটাও কমে না। জিভ ভিজে যায় দেখলে চকলেট, বাট কি করি আই এম অন ডায়েট। একটু ঝাঁকানাকা দোলা দে না, ঝাঁকানাকা দোলা দে না। উফ কি বাইসেপ, কি ট্রাইসেপ, ভুঁড়িটা হয়ে যাবে সিক্স প্যাক। খাবো না তো আমি খাবো শুধু রুটি, কার্বোহাইড্রেট কে দিব আমি ছুটি। ওয়ার্কআউট করবো জাস্ট 1 ঘন্টা, এনার্জি বের করে নিবে এই জানটা। চোখটা বুঝে তুই সকাল বেলা পুশ আপ পুল আপ ক্রাঞ্চেস দে না। উফ, কি টেকনিক, কি ফিজিক, ইফ ইউ ওয়ান্ট টু কাম এন্ড গেট Alright everybody, thanks for listening. Come to the gym. Alright now, burn calories. See you tomorrow again. Or maybe not. Me with my friend Shobit. Thanks to Dalsin, bro. থাক আমাকে দিয়ে হবে না। চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের ক্লাস শুরু করছি আমি। তো আমাদের আজকের প্রথমে আমরা চ্যাপ্টার 4 নিয়ে কথা বলবো, হিউম্যান নিডস নিউট্রিয়েন্ট অ্যাক্রস দ্য লাইফ স্প্যান। মানে একজন মানুষের তার জীবদ্দশায়, মানে মৃত্যুর আগ পর্যন্ত যে পুষ্টির দরকার হয়, এটা নিয়ে এখানে আলোচনা হয়েছে। চ্যাপ্টার 4 আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে অ্যাজ আ নার্সিং স্টুডেন্ট হিসাবে, হসপিটাল ম্যানেজমেন্টে, এবং তুমি যখন পেশেন্ট ম্যানেজমেন্ট করবে তখন আমার মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের কোনো প্রশ্নই তুমি বাদ দিতে পারবে না। এরপর হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 4টা একটু ছোট, তারপর নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে আমরা চলে যাব চ্যাপ্টার 5-এ। আমরা আজকে দেখি কতটুকু কভার দেওয়া যায়। তার আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস, লাইভ ক্লাস। ওকে,
প্রথমে আমরা যে প্রশ্নটা দেখছি এই চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে গিভ এ ডায়েট চার্ট অফ এন ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে তো জানো বাচ্চা, শিশু। ব্র্যাকেটে দেখিয়েছে ফার্স্ট 6 মান্থ অফ লাইফ, অর্থাৎ জন্ম থেকে 6 মাস বয়সী বাচ্চাদের ডায়েট চার্টের কথা বলছে, যে এখানে দেন হোয়াট কাইন্ড অফ ডায়েট নিড ফর ফার্স্ট 6 মান্থ অফ বেবি। এবং এই প্রশ্নটা এরকম হতে পারে, মেনশন দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফর এন ইনফ্যান্ট। ইনফ্যান্ট একটা বাচ্চা 6 মাস বয়সী বা 1 দিন থেকে 6 মাস বয়সী একটা ইনফ্যান্টের, একটা শিশুর কী ধরনের পুষ্টির প্রয়োজন হতে পারে। ওকে, আমরা এখানে পয়েন্ট আকারে দেখছি যে এখানে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, মোট 4টা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা আসলে প্রথমে পয়েন্ট নাম্বার 1 বলছি, অ্যান ইনফ্যান্ট বিলো দ্য এজ অফ 6 মান্থ, 6 মাসের নিচে নিড 120 ক্যালোরি। 120 ক্যালোরি তার দরকার হয় 6 মাসের নিচে বয়সী বাচ্চার, অ্যান্ড 2.3 গ্রামস অফ প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট অনুযায়ী তার প্রতি কেজিতে 2.5 গ্রাম তোমার প্রোটিনের দরকার হয়, বিসাইড মিনারেল অ্যান্ড ভিটামিন, এবং মিনারেল এবং ভিটামিন তো দিতেই হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর বলছে হিজ নিডস আর মেড থ্রো মাদার্স মিল্ক। স্বাভাবিকভাবে তারা ল্যাকটেশন করে, একটা শিশু 6 মাস বয়স পর্যন্ত এটা বলা আছে যে মায়ের দুধ খাওয়াতে হবে। তো এটা বলছে যে হিজ নিড আর মেড থ্রো মাদার্স মিল্কের মাধ্যমে তার এই চাহিদাগুলো পূরণ হয়। ইফ দ্য মাদার মিল্ক ইজ অ্যাডেকুয়েট, যদি পর্যাপ্ত হয়, মায়ের দুধ যদি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, বাচ্চা যদি ইনহেল করতে পারে তাহলে বাচ্চা যদি ইনজেস্ট করতে পারে তাহলে কি হয়, তার এটা মায়ের দুধ থেকেই তার চাহিদাটা পরিপূর্ণ হয়ে যায়। নাম্বার 3, about 600 ml milliliter of breast milk are secreted daily by mothers during the first 6 months. মায়ের ব্রেস্ট মিল্কটা সিক্রেটেড হয়, মানে তোমার নিপল থেকে যে দুধ বের হয় সেটার প্রতিদিনের 6 মাস পর্যন্ত প্রতিদিন হচ্ছে 600 ml, অ্যান্ড দিস অ্যামাউন্ট ইজ সাফিসিয়েন্ট টু মিট দ্য নিড অফ ইনফ্যান্ট। এবং এই যথেষ্ট, এই অ্যামাউন্টটা হচ্ছে একজন 6 মাস, একদিনের বাচ্চা থেকে 6 মাস পর্যন্ত, যেহেতু মায়ের প্রতিদিন 600 ml দুধ তৈরি হয় এবং সে বাচ্চাকে দিতে পারে, এইটুকু একটা বাচ্চার জন্য যথেষ্ট। 4 নম্বর হচ্ছে হিউম্যান মিল্ক ইল্ড মানে উৎপন্ন হওয়া, অ্যাবাউট 65 ক্যালোরিজ পার 100 গ্রাম অফ মিল্ক। তাহলে 100 গ্রাম মিল্ক যদি একটা বাচ্চা সে খায়, তাহলে তার সেখান থেকে সে 65 ক্যালোরি সে পেতে পারে মায়ের বুকের দুধ থেকে। ঠিক আছে, 100 গ্রামের মধ্যে 65 ক্যালোরি থাকে। এটি ছিল উত্তর। এরপরেরটা হচ্ছে when a baby needs supplementary food and why। এখন সাপ্লিমেন্টারি ফুডটা বলা হচ্ছে যে মায়ের বুকের দুধের সাথে সাথে তাকে আর অন্য কোনো দুধকে দেয়া যায় কিনা, অন্য কোনো খাবার দেয়া যায় কিনা। তাহলে আমরা এখানে দেখছি, এখানে আলোচনা হয়েছে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পয়েন্ট নাম্বার 1 দেখি। আফটার দ্য এজ অফ 6, মানে 6 মাস বয়সের পরে, দ্য আউটপুট অফ ব্রেস্ট মিল্ক ডিক্রিজ। স্বাভাবিকভাবেই এখানে বলা হচ্ছে যে একটা মানে গর্ভবতী যখন বাচ্চাকে দান করে, তার ঠিক যে বাচ্চা জন্মদানের পরে 6 মাস পর্যন্ত তার একটা 600 ml যেটা উৎপন্ন হয় দুধ, কিন্তু এর 6 মাস পর পর কিন্তু অটোমেটিকলি মানে একটা প্রাকৃতিক ন্যাচারাল সাইকেলে কি হয়, ওটা কমে যেতে থাকে 6 মাস পর। ওয়াইল দ্য নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ইনক্রিজেস, কিন্তু তার পুষ্টির পরিমাণটা কিন্তু বাড়াতে হবে, যদিও তার ব্রেস্ট মিল্কটা কমে যাচ্ছে। দাস অ্যান ইনফ্যান্ট এজ 6 to 12 months need about 800 calories of energy and 30 grams of protein। তাহলে আমরা দেখলাম যে 6 মাস বয়স পর্যন্ত সে ন্যাচারালি 600 ml, যেহেতু 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকে দুধ খাওয়াতে হয়, সেক্ষেত্রে 6 মাস বয়স পর্যন্ত একটা বাচ্চা কিন্তু 600 ml এর বেশি কিন্তু পাচ্ছে না, কিন্তু ঠিক 6 মাস পরে থেকে 6 থেকে 12 মাস, বাকি পরবর্তী 6 মাস তাকে কিন্তু আরও 200 ক্যালোরি যোগ করতে হয়, তার মানে 800 ক্যালোরি নিতে হবে, এবং প্রোটিন নিতে হবে বেড়ে গিয়ে তোমার 13 গ্রাম। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট বলছে বাট বাই দিস এজ, কিন্তু এই বয়সে দ্য মাদার্স মিল্ক প্রবাবলি সাপ্লাইজ নট মোর দ্যান 300 ক্যালোরিজ অফ এনার্জি। দেখো 6 মাস পর থেকে 600 ক্যালোরি থেকে মাদার্স মিল্ক কী হয়ে যায়, ব্রেস্ট মিল্ক 300 ক্যালোরিতে তোমার চলে আসে, অর্ধেকে চলে আসে, অ্যান্ড 5 গ্রাম অফ প্রোটিন। কিন্তু মায়ের বুকের দুধ কিন্তু কত দেয়, 5 গ্রাম দেয় ওই 6 মাসের পর থেকে। কিন্তু একটা তখন কিন্তু 2টা ধরনের, একটা হচ্ছে মানে 6 মাস পর থেকে একটা বাচ্চার চাহিদা বাড়ে, কিন্তু মায়ের ব্রেস্ট মিল্কটা তখন কমে যায়, তখন প্রোটিনটাও 5 গ্রামে চলে আসে। দ্যাট ইজ ওয়াই সাপ্লিমেন্টারি ফিডিং অফ দ্য ইনফ্যান্ট মাস্ট বি স্টার্টেড। ওই কারণে যেহেতু তার চাহিদাটা বাড়ছে, বাড়ন্ত বাচ্চা, তার গ্রোথ হচ্ছে,
কিন্তু তখন আর মায়ের বুকের দুধে কিন্তু তার সেই নিউট্রিয়েন্ট পুষ্টি চাহিদাটা তার পূরণ হয় না, এই জন্য তার দিকে দিতে হবে সাপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে। হ্যাঁ, স্টার্টেড ফ্রম দ্য এজ অফ 5 to 6 মান্থ, তখনই 5 মাস বয়স থেকেই মায়ের বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে সাপ্লিমেন্টারি ফুড দিতে হবে। ওকে, আমরা 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। ইন আদার ওয়ার্ডস, দ্য চাইল্ড হ্যাজ টু বি গ্র্যাজুয়ালি উইন্ড। অন্য কথায় বলা যায়, দ্য চাইল্ড হ্যাজ টু বি গ্র্যাজুয়ালি উইন। উইন কথাটার মানে হচ্ছে যে তার কাছে মানে সে বুকের দুধটাই তার কাছে প্রধান হয়ে ওঠে, মানে তার ফুড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক। চার্ট কিন্তু আসক্ত হয়ে যায় মায়ের বুকের দুধের প্রতি। দিস ইজ কল্ড উইন বিকজ মেল নিউট্রিশন ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে কিন্তু পুষ্টিহীনতাই সবচেয়ে বড় কারণ। ব্রেস্ট ফিডিং শুড বি কন্টিনিউ থ্রু আউট দ্য ফার্স্ট ইয়ার। বলছে যে ব্রেস্ট ফিডিংটা মায়ের বুকের দুধ দিতে হবে প্রথম 1 বছর, সো দ্যাট যাতে দ্য ইনফ্যান্ট কন্টিনিউ টু অবটেইন স্মল কোয়ান্টিটিস অফ ভ্যালুয়েবল প্রোটিন ফ্রম মাদার্স মিল্ক। যাতে অতি দরিদ্র ফ্যামিলি সে প্রোটিন খাওয়াতে পারে না, তো সে কারণে কি মানে ডাক্তাররা বলে বা আমাদের স্বাস্থ্য হেলথ কেয়ার সিস্টেম যেটা বলছে যে 6 মাস পর্যন্ত না, জন্মের 1 বছর পর্যন্ত যাতে একটা বাচ্চা মায়ের বুকের দুধ খেতে পারে। তার কারণ হচ্ছে যে সে সাপ্লিমেন্টারি ফুড দিতে মা ব্যর্থ হচ্ছে অতি দরিদ্র ফ্যামিলির কারণে। বা তাহলে কি হয়, অন্ততপক্ষে বাচ্চা তার মায়ের বুকের দুধ থেকে সে অন্ততপক্ষে প্রোটিনটুকু, ভ্যালুয়েবল প্রোটিনটুকু পেতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন আসে, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট নিউট্রিশনাল নিড ফর প্রি স্কুল চিলড্রেন। এখন কিন্তু প্রি স্কুল চিলড্রেনের বয়স বলছে 1 থেকে 5 বছরের মধ্যে। হ্যাঁ, নিউট্রিশনাল নিড ফর প্রি স্কুল চিলড্রেন মানে একজন প্রি স্কুল চিলড্রেনের বাচ্চার কতটুকু পুষ্টি চাহিদা রয়েছে আমরা একটু দেখি। চিলড্রেন ইন দ্য গ্রুপ 1 to 5 years নিড স্পেশাল অ্যাটেনশন। এদেরকে কিন্তু শুধু সাপ্লিমেন্টারি ফুডের কথা বলেছেন, স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, তাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে। দে শো আ গুড ডিল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ বাচ্চারা দেখা যায় অ্যান্ড গ্রোথ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রচুর দেখা যায়। যেমন আমার বাসায় আমার এক ভাতিজা আছে, তার বয়স কিন্তু 3-3.5 বছর এবং সে কিন্তু হাঁটে না, সে কিন্তু দৌড়ায়। হাঁটা বলতে তার ল্যাঙ্গুয়েজে না, সে হাঁটতে পারে না, সে দৌড়াবে। তারপরে সে এই রুম থেকে ওই রুমে যাবে, দৌড় দিয়ে যাবে, এই রুম থেকে এই রুমে আসবে, দৌড়ায় আসবে, এবং তার প্রচুর রকম এটা ধরছে, এটা ভাঙছে, এটা এটা একটা ছেড়ে আরেকটা ধরছে। দ্যাট মিনস ইউ নো ভেরি ওয়েল দ্যাট তোমাদের বাড়িতেও ছোটো বাচ্চা আছে, তোমরা জানো যে তাদের কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো থাকে এবং গ্রোথ থাকে। এই কারণে কিন্তু তাদের দিকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। দেয়ারফর কাজেই দে নিড এক্সট্রা প্রোটিন, তাদের দরকার অতিরিক্ত প্রোটিন, ভিটামিন অ্যান্ড মিনারেলস। The energy requirement of a child aged 1 year is about 1000 kilocalorie daily, মানে 1000 ক্যালোরিকে আমরা বলি 1 কিলো ক্যালোরি, এখানে বলি 1000 kcal ডেইলি, তাদের প্রতিদিন দরকার 1000 কিলো ক্যালোরি। ঠিক আছে, আফটার দ্য এজ অফ 1 year, 1 বছরের পরে, দ্য নিড মে বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং 100 কিলো ক্যালোরি ফর এভরি ইয়ার। প্রতি বছর 100 করে বাড়বে, তাহলে 5 বছর গেলে কিন্তু এটা 1500 হয়ে গেল। দেখো, প্রথম বছরে 1000, পরের বছরে 1100, তারপরের বছরে 1200, তারপরের বছরে 1300, এভাবে বাড়বে, 100 করে বাড়বে প্রতি বছর। চিলড্রেন বিটুইন দ্য এজ 1 to 5 years আর অফেন নেগলেক্টেড অ্যান্ড আন্ডারফেড কথা মানে তাদেরকে ঠিক মতো খাওয়ানো হয় না বাই দেয়ার মাদার, তাদের মা দ্বারা। ওই যে বললাম না যে আমাদের সবচেয়ে মূল কারণটা হচ্ছে দারিদ্রতা। আমাদের অধিকাংশ আমাদের বাংলাদেশের আমরা কত পার্সেন্ট লোক তোমার শহরে বাস করি, বা কত পার্সেন্ট লোকের ধরো যে ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে, আর ম্যাক্সিমাম ধরো যে 70% বা 80% লোক কিন্তু অত্যন্ত দরিদ্রতায়, মানে অল্প শিক্ষিত, তারপরে তোমার মানে খুব দারিদ্রতার মধ্যে থাকে বলে কিন্তু তারা কিন্তু ওভারফেড করতে পারে না, ইভেন আন্ডারফেড করে তারা। This is because mothers do not know that these children need more food of their size than adults. This is because কারণ হচ্ছে mother do not know, মাও জানে না, ওই যে অল্প শিক্ষিত, দিস কারণ যে these children need more food, তাদের কিন্তু আরো খাবার বেশি দরকার এইসব বাচ্চাদের, for their size, তাদের বাড়ানোর জন্য, than adults, মানে for their size than adults। কারণ একজন এর আগেও বলছে যে একজন অ্যাডাল্টের তো আর বাড়ার কিছু নাই, কিন্তু একটা বাচ্চা তো বাড়বে, গ্রোথ হবে, তো এই জন্য তাদের ফুড বেশি দরকার। ইন মেনি পোর ফ্যামিলি ইয়াং চিলড্রেন আর ব্রেস্ট ফেড আনটিল দে আর 2-3 ইয়ার্স। কি বলছে দেখছো, দরিদ্র পরিবারে 2-3 বছর পর্যন্ত একটা বাচ্চা মায়ের বুকের দুধ খায়। অ্যান্ড আর ব্রেস্ট ফেড আনটিল দে 8 to 3 ইয়ার্স অ্যান্ড নট গিভেন আদার ফুড ইটেন বাই দ্য রেস্ট অফ দ্য ফ্যামিলি। কিন্তু দেখছো 2-3 বছর পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই খাচ্ছে, কিন্তু পরিবারের অন্যান্যরা যে সকল খাবার খাচ্ছে
তাও ওই বাচ্চাটাকে দেয়া হয় না, এটা হচ্ছে না জানার অজ্ঞতার কারণে। দিস প্র্যাকটিস রেজাল্ট ইন হাই ইনসিডেন্স অফ কশিয়রকর অ্যান্ড ম্যারাসমারাস আর কশিয়রকরের ছবি আমি দেখিয়েছিলাম তোমাদের এর আগের ক্লাসে। এগুলো হচ্ছে একটা রোগ এবং এটা আমাদের বাংলাদেশে একটা সময় প্রচুর ছিল, এখন বর্তমানে এগুলো কমে আসতেছে। ওকে, আমরা এর পরেরটা যাই। লিস্ট দ্য ডায়েট ফর গ্রোয়িং চাইল্ড। গ্রোয়িং চাইল্ডের ডায়েটটা কি হতে পারে? গিভ আ ডায়েট চার্ট অফ এ গ্রোয়িং চাইল্ড, মানে বাড়ন্ত শিশুর কি ডায়েট, মানে আমি কি পুষ্টি কি খাবার দিব। হ্যাঁ, রাইট ডাউন দ্য ডায়েট অফ গ্রোয়িং চাইল্ড। ডায়েট চার্ট অফ আ গ্রোয়িং চাইল্ড, হ্যাঁ ডায়েট চার্ট অফ আ গ্রোয়িং চাইল্ড দেখছি না, এখানে আমরা দেখি এখানে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে মোট 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্টটাকে বলা হচ্ছে এনার্জি রিকোয়ারমেন্ট, তারপরেরটা হচ্ছে প্রোটিন, তারপরেরটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, তারপরেরটা হচ্ছে আয়রন ফর হিমোগ্লোবিন, এবং 5 নম্বরটা হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভিটামিন। এই জিনিসগুলো কি করতে হবে? চার্টের মধ্যে রাখতে হবে। আচ্ছা, 1 নম্বরটা দেখি এনার্জি রিকোয়ারমেন্ট কি দরকার। উইথ অ্যাডভান্স ইন এজ দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ক্যালোরিজ, বয়স বাড়ার সাথে সাথে ক্যালোরি বাড়ে ডিউ টু মোর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল শারীরিক কসরতের কারণে অন দেয়ার পার্ট। বাচ্চারা যে কাজগুলো করে খেলাধুলা হই হুল্লার এটা সেটা, এই কারণে তাদের শারীরিক অ্যাক্টিভিটিস বাড়ে এবং তাদের ক্যালোরি স্বাভাবিকই বেড়ে যায়। দ্য এনার্জি রিকোয়ারমেন্ট অ্যাবাউট 1000 কিলো ক্যালোরি পার ডে আফটার দ্য এজ অফ 1 year, দ্য এনার্জি নিড ক্যান বি কেকেল ফর এভরি ইয়ার অফ লাইফ। হ্যাঁ, তাহলে কী করতে হবে? দাস এ চাইল্ড এজ 5 years নিড 1500 কেকেল, তাহলে 1 ইয়ারে 100 করে বাড়লে তোমার 5 বছরে গিয়ে তার কত হয়? 1500 ক্যালোরির প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে প্রোটিন। প্রোটিনটা হচ্ছে এক্সট্রা প্রোটিনস আর নিডেড টু ইনসিওর প্রপার গ্রোথ। আমার প্রোটিনটা খুব দরকার গ্রোথের জন্য। অফ দেয়ার এনার্জি নিড মে বি গিভেন এজ প্রোটিন। হ্যাঁ, তাহলে এদেরকে প্রোটিনটা এক্সট্রাভাবে দিতে হবে। 3 নাম্বার, তাহলে প্রোটিনটা এত এক্সট্রাভাবে তো পাওয়া যায় না, প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। 3 নাম্বার ক্যালসিয়াম আর ফসফরাস। ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস আর রিকোয়ার্ড ফর দ্য গ্রোথ অফ বোনস অ্যান্ড টিথ। তাহলে আমাদের হাড় এবং দাঁতের জন্য আমাদের ক্যালসিয়াম ফসফরাসটা দরকার, তাও তাদের দিতে হবে। 4 নাম্বার আয়রন ফর হিমোগ্লোবিন, লাল রক্তকণিকা জন্য আমাদের আয়রন খাওয়াতে হবে। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ভিটামিনও তাদেরকে দিতে হবে। ওকে, লিস্ট দ্য ডায়েট অফ প্রেগনেন্ট ওমেন। আসলে এটা খুব ইম্পর্টেন্ট, মানে একজন গর্ভবতী নারীর খাবার তালিকা কি হতে পারে? গিভ আ ডায়েট চার্ট অফ আ প্রেগনেন্ট ওমেন, প্রশ্নটা এরকম হতে পারে। মেক আ ডায়েট চার্ট অফ আ প্রেগনেন্ট ওমেন, এরকম হতে পারে। রাইট ডাউন দ্য ডায়েট অফ প্রেগনেন্ট মাদার। হ্যাঁ, প্রশ্নটা এই 4টা প্রশ্ন একই, জাস্ট এর প্রশ্নের ধরনগুলো এরকম হতে পারে, কিন্তু উত্তরটা এক। প্রশ্ন কিন্তু বুঝতে হবে। এখানে ডায়েট অফ প্রেগনেন্ট ওমেনের 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে 4টা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে প্রেগনেন্ট ওমেনের ডায়েটে, মানে আমি একজন গর্ভবতী নারীর ডায়েটটা আমার কি হতে পারে। তাহলে আসো, নাম্বার 1 হচ্ছে এনার্জি ইনটেক। অ্যান অ্যাডিশনাল মিনিমাম ইনটেক অফ 200 kcal day per day during the second and third trimester. ট্রাইমিস্টার বলতে 3 মাস বোঝায়, 1 থেকে 3 মাস। এটা হচ্ছে 1 থেকে 3 মাস, 3 থেকে 6 মাস হচ্ছে গিয়ে সেকেন্ড, আর 6 থেকে 9 মাস হচ্ছে গিয়ে থার্ড। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে মানে প্রথম 3 মাস গর্ভবতী মহিলার ঠিক আছে, এনার্জি ইনটেক যতটুকু নিচ্ছে ঠিক আছে, বলতে সে যতটুকু নিচ্ছে তার 3 থেকে 6 মাসে কী করতে হবে? আর 200 যোগ করতে হবে, আবার 6 থেকে 9 মাস আরও 200 যোগ করতে হবে। প্রোটিন, অ্যান অ্যাডিশনাল অ্যালাউয়েন্স অফ 14 গ্রাম প্রতিদিন অফ ডায়েটারি প্রোটিন। 14 গ্রাম প্রোটিন মানে প্রোটিন সমৃদ্ধ খাবার, যাতে সে যিনি গর্ভধারণ করছেন তিনি যাতে প্রতিদিন 14 গ্রাম প্রোটিন পেতে পারেন খাবারের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে আদার নিউট্রিয়েন্টস। অনন্য পুষ্টি কী হতে পারে? এ রেগুলার অ্যান্ড অ্যাডিকুয়েট ইনটেক অফ অল আদার নিউট্রিয়েন্টস। অনন্য যে পুষ্টি আছে, ভিটামিন মিনারেল আছে, এগুলো সব নিতে হবে, স্পেশালি আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম, এগুলো কিন্তু নিতে হবে। এই যে আয়রন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাডিশনাল অ্যালাউয়েন্স ফর প্রেগনেন্ট মাদার। গর্ভবতী নারীর মায়ের যে অ্যাডিশনাল অ্যালাউয়েন্স যেটা আছে সেটা দিতে হবে তাকে অতিরিক্ত, যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট আকারে দেওয়া আছে। এটা হচ্ছে সিরিয়াল দিতে হবে 35 গ্রাম প্রতিদিন, পালস ডাল খাওয়াতে হবে 15 গ্রাম, দুধ খাওয়াতে হবে 100 গ্রাম এবং চিনি বা সুগার হচ্ছে 10 গ্রাম, মোট 293 গ্রাম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলোই আসবে পরীক্ষায়, আসলে এগুলো লিখতে হবে। আচ্ছা, হয়ে গেল। পরের প্রশ্ন, মেনশন দ্য ভালনারেবল গ্রুপ হু নিড স্পেশাল অ্যাটেনশন উইথ রিগার্ড টু নিউট্রিশন। ভালনারেবল গ্রুপ আমি আগে বলি এটা ভঙ্গুর গ্রুপ, অর্থাৎ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ভালনারেবল গ্রুপ বলতে তার মৃত্যু হতে পারে,
তার যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস হতে পারে। ভালনারেবল মানে ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে যায়, এটাকে বলা হয় ভালনারেবল। ভেঙে যাওয়া মানে কি, একজনের স্বাস্থ্য ভেঙে যাওয়া, যে কোনো সময় সে ফল করবে, দিস ইজ কল ভালনারেবল গ্রুপ। হ্যাঁ, হু নিড স্পেশাল অ্যাটেনশন উইথ রিগার্ড টু নিউট্রিশন। ভালনারেবল গ্রুপ আমরা বলতে অনেক সময় বলি না যে অনেক বাচ্চা মানে আন্ডার ওয়েট হয়, সে ভালনারেবল থাকে। তারপর আমরা বলি যে একটা ন্যাচারালি বাচ্চা ভূমিষ্ঠ হয় এবং একটা সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা, অনেক সময় বলি যে সিজারিয়ানের বাচ্চাকে একটু খুব যত্নে রাখতে হয়, কিছুদিন ফার্স্ট 2-3 সপ্তাহ খুব খুব অ্যাটেনশনে রাখতে হয় সিজারিয়ানের বাচ্চা। তো এরকম অনেক ধরনের ভালনারেবল টেন্ডেন্সি বা সিচুয়েশন আমরা প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি, এখানে ভালনারেবল গ্রুপ নিয়ে 7টা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, খুব ছোট ছোট, এগুলো তো খুব খুব ছোট ছোট, এগুলো মুখস্থ করে ফেলো। দেখো আমরা কি দেখব, কি স্পেশাল অ্যাটেনশন কাদের দিতে হবে, এই গ্রুপটাকে বলা হচ্ছে যে ভালনারেবল গ্রুপ কারা। একটা হচ্ছে ভালনারেবল গ্রুপ হু নিডস স্পেশাল অ্যাটেনশন, একটা হচ্ছে ইনফ্যান্ট, একেবারে বাচ্চা, বার্থ টু 1 ইয়ার, একদম জন্মের দিন থেকে 1 বছর পর্যন্ত। চিলড্রেন হচ্ছে 1 থেকে 3 বছর পর্যন্ত। 3 নম্বর হচ্ছে চিলড্রেন 4 থেকে 6 বছর পর্যন্ত। 4 নম্বর হচ্ছে স্কুল চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। দেখো কাউকে বাদ দেয়নি, একেবারে জন্ম থেকে শুরু হয়েছে, সবাইকে বলছে স্কুল চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্টটা বলছে যে বয়ঃসন্ধিকাল, যেটাকে আমরা বলি টিনেজটা। 5 নম্বর হচ্ছে প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার, যেমন গর্ভবতী এবং যে মা তার বাচ্চাকে বুকে দুধ খাওয়াচ্ছে। 6 নম্বর হচ্ছে ওল্ড পিপল, এবং 7 নম্বর হচ্ছে দ্য সিক হু নিড আ মডিফাইড ডায়েট, যে কোনো বয়সের একজন রোগী, একজন সিক পিপল, তার একটা মডিফাইড ডায়েটের দরকার হয়, তারাই হচ্ছে গিয়ে আমার স্পেশাল অ্যাটেনশনের আওতায় থাকবে। ঠিক আছে, এরাই হচ্ছে ভালনারেবল গ্রুপ। লিস্ট দ্য ডায়েট অফ ল্যাকটেটিং মাদার, একজন গর্ভবতী মা, না, একজন যিনি বুকের দুধ খাওয়াচ্ছে তার সন্তানকে, তার কতটুকু আমার ডায়েট দরকার, তার কতটুকু পুষ্টিকর খাবার দরকার। এখানে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে আমরা দেখব। খুব ছোট ছোট প্রশ্নের উত্তর এবং খুব মনে থাকে, একবার পড়লে মনে থাকে আমার মনে হচ্ছে। গিভ আ ডায়েট চার্ট অফ আ ল্যাকটেটিং মাদার, রাইট ডাউন দ্য ডায়েট অফ ল্যাকটেটিং মাদার। দেখো নাম্বার 1 একবারে 3টে আলোচনা হয়ে গেছে। এনার্জি ইনটেক কতটুকু করতে হবে, অ্যাডিশনাল ইনটেক হচ্ছে 550 কেল, মানে কিলো ক্যালোরি ডেলি, বুঝেছো, 500 ফর দ্য ফার্স্ট 6 মান্থ, প্রথম 6 মাস তাকে 550 খেতে হবে, এবং পরের 400 কিকেল ফর দ্য পিরিয়ড ফ্রম 6 মান্থ টু 1 ইয়ার, এবং পরের 6 মাস হচ্ছে 400 খেতে হবে। 400 কি খেতে হবে, ক্যালোরি তাকে নিতে হবে তার খাবার থেকে। প্রথম 6 মাস হচ্ছে 550, এবং পরের 6 থেকে 12 মাস হচ্ছে 400 ক্যালোরি তাকে নিতে হচ্ছে। একজন মাকে, কোন মাকে, যিনি তার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন। 2 নম্বর প্রোটিন, অ্যান অ্যাডিশনাল অ্যালাউন্স অফ 25 গ্রাম ডেইলি, হ্যাঁ, প্রতি গ্রাম 25 গ্রাম প্রোটিন তাকে খাবারের মাধ্যমে প্রতিদিন নিতে হবে। 3 নম্বর হচ্ছে আদার নিউট্রিয়েন্টস, অন্যান্য পুষ্টিকর খাবার, যেটা হচ্ছে রেগুলার অ্যান্ড অ্যাডিকুয়েট ইনটেক অফ অল আদার নিউট্রিয়েন্টস, আমার খনিজ ভিটামিন যা আছে, মিনারেল সব নিতে হবে, স্পেশালি ভিটামিন সিটা বেশি করে নিতে হবে। এই 3টা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে, এবং এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে অ্যাডিশনাল অ্যালাউন্স ফর ল্যাকটেটিং মাদার। এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে আমার ল্যাকটেটিং মাদারের অ্যাডিশনাল অ্যালাউন্সটা কত হতে পারে। তার আমরা দেখি ল্যাকটেটিং মাদারের হচ্ছে সিরিয়াল হচ্ছে আমাদের দিতে হবে 60 গ্রাম, পালসেস দিতে হবে 30 গ্রাম, মিল্ক হচ্ছে 100 গ্রাম, আবার ফ্যাট এখানে যুক্ত হয়েছে, ফ্যাট হচ্ছে 10 গ্রাম, এবং সুগার হচ্ছে 10 গ্রাম থাকতে হবে তার প্রতিদিনের খাবারের তালিকায়। তার অ্যামাউন্ট, এই নিউট্রিশনটা তার আসবে, এই নিউট্রিয়েন্টটা তার আসতে হবে, তার পাইতে হবে তার, এবং মোট উনি খাবে 521 গ্রাম। ওকে, আমাদের চ্যাপ্টার 4 শেষ। চ্যাপ্টার 4 তো বুঝতে পেরেছো, চ্যাপ্টার 4টা খুবই ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। গর্ভবতী মা, তারপরে ভালনারেবল গ্রুপ, তারপরে একটা যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, যে একটা বাচ্চার প্রথম বয়স থেকে একদিন বয়স থেকে 6 মাস পর্যন্ত, 6 থেকে 12 মাস পর্যন্ত তাকে কতটুকু দিতে হবে এবং তার মাকে কতটুকু দিতে হবে, এই দুটো বিষয় নিয়ে কিন্তু, একটা মা এবং শিশু, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যাপ্টার 4-এ আলোচনাগুলো ছিল। এখন আমরা চ্যাপ্টার 5-এ চলে যাচ্ছি। চ্যাপ্টার 5-এ আমাদের এখানে হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট আছে, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, নিউট্রিশনাল স্ট্যাটাস, বেসাল মেটাবলিক রেট, কোলেস্টেরল অ্যান্ড বডি মাস ইন্ডেক্স। তো আজকে আমার মনে হচ্ছে আমরা
নিউট্রিশনাল স্ট্যাটাস পর্যন্ত আমরা থাকবো তিনটা। আজকে চ্যাপ্টার 5-এর তিনটা ব্যবহার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি এইটুকুই আজকে সাজিয়েছি আমার ক্লাসটা। শুরু আমরা চ্যাপ্টার 5-এর নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু ধারণা নেই যে কনসেপ্ট অ্যাবাউট নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে। আসলে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট কথাটার মানে হচ্ছে পরীক্ষা, মানে অ্যাসেসমেন্ট কথাটা মানে পরীক্ষা করা বা তোমার একটা চার্ট করা, এটাকে ধারণা নেওয়া। এখানে আমরা কনসেপ্টটা ধারণা নিই যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা কি। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ইজ এ ইন ডেপথ ইভ্যালুয়েশন। দেখছো, মূল্যায়ন করা, ইন ডেপথ, খুব গভীরভাবে একটা জিনিসকে মূল্যায়ন করা, বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ ডেটা। যেটা আমি যে সাবজেক্টিভ মানে লিখিত আকারে দেখা, যেটা পর্যবেক্ষণ করে দেখা, এবং যেটা ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আসতেছে, রিলেটেড টু অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তির অ্যাক্টিভিটিস, ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট ইনটেক, উনি কতটুকু খাবার খাচ্ছে, লাইফস্টাইল, তার জীবনটা, লাইফস্টাইলটা কীরকম, অ্যান্ড মেডিকেল হিস্ট্রি, তার মেডিকেল হিস্ট্রি কীরকম, এগুলো পুরো জিনিসটা মানে তার কীরকম জীবনযাপন করছে, তার মেডিকেল হিস্ট্রি মানে সে তার এর আগে কোনো রোগ ছিল কিনা, বা তিনি কোনো রোগাক্রান্ত কিনা, তিনি কোনো মেডিকেশনের মধ্যে আছেন কিনা, তিনি কি ধরনের খাবার খাচ্ছেন এবং কি ধরনের খাবার পাচ্ছেন, এই পুরো জিনিসটাকে মূল্যায়ন করে হচ্ছে তোমার নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এটার আরেকটা সংজ্ঞাটা আবার এরকমও আছে যে once the data on an individual is collected, যখন এই যে তথ্যগুলো দরকার, যখন একজন ব্যক্তি এটা জোগাড় হয়ে যায় and organized, যখন এটাকে অর্গানাইজ করা হয়ে যায়, the practitioner can access and evaluate the nutritional status, তখন যে প্র্যাকটিশনারটা আছেন, যিনি একজন ডক্টর, যিনি ওনাকে বলছে, ক্যান অ্যাসেস, উনি কি করে, অ্যাসেস করে and evaluate the nutritional status of that person, অর্থাৎ উনি দেখে যে এই ব্যক্তিটা একজন ডাক্তার বা একজন পুষ্টিবিদের কাছে যখন এই তথ্যগুলো চলে যায়, তখন তারা দেখে যে আসলে একটা লোকের লাইফস্টাইল এরকম, উনি এখানে কাজ করছে, উনি খেতে কাজ করছে, উনি অফিসে কাজ করছে, উনি কোনো কাজ করছে না, মানে এক একজনের এক এক রকম, এবং তিনি এতটুকু ইনজেস্ট করছে, এই খাবারগুলো উনি খাচ্ছে, তখন এইগুলোকে মিলিয়ে মূল্যায়ন করা হয়। এটাই হচ্ছে গিয়ে নিউট্রিশনাল স্ট্যাটাস। দ্য অ্যাসেসমেন্ট লিডস টু আ প্ল্যান অফ কেয়ার, তখন ওইখান থেকে বা না উনি কি পুষ্টিকর খাবার খাচ্ছে না পুষ্টিকর খাবার খাচ্ছে না, অ্যান্ড অর ইন্টারভেনশন করা হয় ডিজাইন টু হেল্প দ্য ইন্ডিভিজুয়াল আইদার মেনটেন দ্য অ্যাক্সেসড স্ট্যাটাস অর এটেন এ হেলদি স্ট্যাটাস। তখন সেই পুষ্টিবিদ্যা ডাক্তার ওনাকে ডেকে বলে যে আপনার এটা বাদ দেওয়া উচিত, এটা খাওয়া উচিত। হ্যাঁ, এটাই এখানে বোঝাচ্ছে। আসলে এটা ছিল কনসেপ্ট অ্যাবাউট নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এটা ছিল আমাদের কনসেপ্টটা এতক্ষণ আমরা দেখলাম। এখন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট থেকে আমাদের কোন ধরনের প্রশ্ন হতে পারে, যে ডিফাইন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞা দাও। হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট? এখানে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ইজ অ্যান ইন ডেপথ ইভালুয়েশন অফ বোথ অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ ডাটা রিলেটেড টু অ্যান ইন্ডিভিজুয়াল ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট ইনটেক, লাইফস্টাইল অ্যান্ড মেডিকেল হিস্ট্রি। এটা অলরেডি একবার বলা হয়েছে, আবার নিচে এই জিনিসটা কেন দেওয়া হলো আমি বুঝলাম না। ঠিক আছে, এটাই সংজ্ঞা। আবার এই সংজ্ঞাটাকে আমরা অন্যভাবে বলতে পারি, অর নিউট্রিশনাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট এসেন্সিয়াল আসপেক্ট অফ ইন লাইফ ফর অল। প্রত্যেকটা মানুষের জীবনের নিউট্রিশনের একটা ভূমিকা রয়েছে। ডায়েট, ওয়েদার, থেরাপিউটিক অর রেগুলার। আচ্ছা, ডায়েট কথাটা মানে যেন খাবার, ওয়েদার, থেরাপিউটিক অর রেগুলার। থেরাপিউটিক কথাটার মানে হচ্ছে যেটা ডাক্তার দ্বারা এটা বলা হয়েছে যে আপনি এটা খাবেন না। অর রেগুলার মানে ডাক্তার দ্বারা নির্ধারণ করা হয়েছে, যে ডাক্তার কন্ট্রোল করছে তার খাবারকে, আপনি এই প্রতিদিন বিরিয়ানি খাবেন না, প্রতিদিন এই খাবারগুলো খাবেন, এই ফ্যাটগুলো খাবেন না। যেটা তার যে ডায়েটটা যখন একজন ডাক্তার বা পুষ্টিবিদ দ্বারা কন্ট্রোল হচ্ছে, সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক। আর রেগুলার হচ্ছে যেমন আমরা স্বাভাবিকভাবে আমাদের খাবারের মধ্যে কোনো ডাক্তার আমাদেরকে নিষেধ করেন এটা খাবেন না ওটা খাবেন না, আমরা রেগুলার খাবার খাচ্ছি, ডায়েট করছি। অ্যাজ এ মেজর ইম্প্যাক্ট অন আ পারসনস হেলথ, কী হয়, প্রভাব পড়ে, বিশাল প্রভাব পড়ে। মেইনটেনেন্স অ্যান্ড রিকভারি ফ্রম এন ইলনেস, কী হয়, যদি কেউ রোগাক্রান্ত থাকে সে কী করে, এই ধরনের চার্টের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে তার কি হয়, সে একটা রোগ থেকে পরিত্রাণ পায়। নিউট্রিশনাল বিহেভিয়ার ইজ এ লাইফস্টাইল দ্যাট ইজ ইনফ্লুয়েন্সড বাই কালচার। আসলে আমি কীরকম খাবার খাই সেটা তো আমার কালচার, লাইফস্টাইল ডিপেন্ড করে। যেমন কালচার বলতে যেমন ধর আমরা বাঙালি, আমরা কী খাই, ভাত খাই। যদি তুমি ইন্ডিয়াতে যাও, তারা কিন্তু রুটি খায়, ভাত অবশ্যই কম খায়। আমরা যেমন 3 বেলা ভাত খাই বা 2 বেলা ভাত খাই, 1 বেলা রুটি খাই। ভারতীয়রা দেখা যাবে, পাকিস্তানিরা দেখা যাবে, সৌদিতে যাও, ইরানিতে যাওয়া যায়, তার 3 বেলায় রুটি খায়, হয়তো এখন হয়তো 1 বেলা ভাত খায়, এরকম হয়। তো বিহেভিয়ার, নিউট্রিশনাল বিহেভিয়ারটা ডিপেন্ড করে আমার কালচারের উপর। অনেক দেশ আছে, যেমন দেখো আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাই, ইস্টার্ন কান্ট্রিতে যাই, তখন আমরা দেখবো যে তারা আমাদের মতো সলিড ফুডটা খুব কম খায়।
তারা খাবার খাচ্ছে, কাজ করছে, তাহলে তারা খুব লিকুইড খাবার তারা নেয়। হ্যাঁ, লিকুইড খাবারটা একটু বেশি নেয় সলিড খাবারের চেয়ে। অর্থাৎ সলিড খাবার যখন বাসায় আসে তখন হয়তো একটু সলিড খাবার তৈরি করে রান্না করে খেলো, কিন্তু তারা সারাদিন ওই অল্প অল্প করে খায়। আমাদের মতো একবারে বসে আমরা যেমন 3 বেলা চাট করে খাই, সকালবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা, তাদেরই সেরকম কোনো চাট নাই। তারা 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই লিকুইড খাবার খাচ্ছে। তো এগুলো ডিপেন্ড করতেছে এক একটা দেশের এক একটা মানুষের কালচারের উপরে। তাহলে ওইটাই বলতেছে যে নিউট্রিশনাল বিহেভিয়ার ডিপেন্ড করতেছে কিনা ইনফ্লুয়েন্স বাই কালচারের দ্বারা তারা সেই তোমার খাবারটা প্রভাবিত হয়। It must be considered as the nurse provides advice and guidance to individual and families. এখন তোমার কাছে যে রোগীটা আসবে, এখন তুমি তাকে তার রোগ সম্পর্কে, সে রোগ থেকে কিভাবে পরিত্রাণ পাবে, তার আগের কি অভ্যাসটা কি ছিল, খাবারের অভ্যাসটা কি ছিল, তো তোমাকে এগুলো কনসিডারে রেখে তাকে কি করতে হবে, তোমাকে নার্স প্রোভাইডস অ্যাডভাইস, তুমি প্রোভাইডস করবা, অ্যাডভাইস দিবা, উপদেশ দিবা যে আপনি এভাবে, এবং গাইডেন্স দিবেন, তুমি গাইডেন্স দিবা টু ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তিকে অ্যান্ড ফ্যামিলি এবং তার পরিবারকে, যে আপনারা এটা খাবেন না, এটা খেলে এই প্রবলেমটা হচ্ছে, এটা খেলে এই প্রবলেমটা হবে, বা আপনি এটা বাদ দিলে আপনি এই প্রবলেম থেকে ওভারকাম করবেন। তো এই জাতীয় বিষয়গুলো তোমার থাকে। এটা কিন্তু একটা সংজ্ঞার মধ্যে গেল। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ অ্যানথ্রোপোমেট্রিক, আচ্ছা, অ্যানথ্রোপোমেট্রিক বায়োকেমিক্যাল ক্লিনিক্যাল ডায়েটারি ডেটা। অ্যানথ্রোপোমেট্রিক কথাটা আমি বলে যাই। অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞানের মানুষ সম্পর্কে যে বিজ্ঞানটা হচ্ছে নৃ, কোথাও নৃ, নয় রি ফালা নৃ ফালা রি ফলা থাকে নিচে। তো ওখান থেকে শব্দটা আছে অ্যানথ্রোপোমেট্রিক, অর্থাৎ আমি একটা মানুষ, আমার পুরো বডি স্ট্রাকচারটা কীরকম হবে, অ্যানথ্রোপোমেট্রিক এটাকে বলা হচ্ছে। বায়োকেমিক্যাল মানে ল্যাবরেটরি ক্লিনিক্যাল ডায়েটারি ডেটা to determine whether a person or group of people are well nourished or malnourished। তাহলে বলছে যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট হচ্ছে তোমার ল্যাবরেটরির তথ্য থাকবে, অ্যানথ্রোপোমেট্রিক বায়োকেমিক্যাল থাকবে, তোমার শরীরের গঠন অনুযায়ী কোথায় কতটুকু পুষ্টি পাচ্ছে, কোন অঙ্গটা কতটুকু পুষ্টি পাচ্ছে। তারপরে ক্লিনিক্যাল ডায়েটারি ডাটা, যেটা তোমাকে ডাক্তার দ্বারা বা পুষ্টিবিদ দ্বারা যেটা প্রবাহিত করা যায়, এটা দেখে একজন বোঝা যায় যে ও লোকটা কি পুষ্টিতে ভুগছে না লোকটা অপুষ্টিতে ভুগছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের সংজ্ঞা। এতক্ষণ কি বললাম, নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের সংজ্ঞা। এবার আমরা যাব রাইট ডাউন দ্য পারপাস অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। পারপাস অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, এখানে 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আসো আমরা নাম্বার পারপাস কথাটা আমার হচ্ছে উদ্দেশ্য। আমার নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের কারণটা কি, আমি কি উদ্দেশ্যে আমি এটার উদ্দেশ্যগুলো আমরা লিখবো নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের 4টার মধ্যে। এখানে 1 নম্বরটা আমরা দেখছি কি, টু আইডেন্টিফাই, খোঁজা, দেখা, টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল অর পপুলেশন গ্রুপ, একজন ব্যক্তিকে অথবা একটা এলাকার লোকজনকে অ্যাট রিস্ক, ঝুঁকিতে আছে, অফ বিকামিং ম্যালনরিশড, অপুষ্টির ঝুঁকিতে আছে। টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল অর পপুলার গ্রুপ হু আর ম্যালনরিশড। ঠিক আছে, তাহলে কি করতে হবে, অ্যাট রিস্ক অফ বিকামিং ম্যালনরিশড। প্রথমে বলছে যে আমি একজন ব্যক্তিকে অথবা একটা সমাজের প্রতিটা মানুষকে দেখবো যে তারা কি অপুষ্টির ঝুঁকিতে আছে। আবার বলছে টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল অর গ্রুপস হু আর ম্যালনরিশড, এবং তারা অলরেডি অপুষ্টিতে ভুগছে কিনা এটা দেখা। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ডেভেলপ হেলথ কেয়ার প্রোগ্রাম দ্যাট মিট দ্য কমিউনিটি নিডস হুইচ আর ডিফাইন্ড বাই দ্য অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা করার পরে আমাকে কি করতে হবে, টু ডেভেলপ হেলথ কেয়ার প্রোগ্রাম, একটা হেলথ কেয়ার প্রোগ্রাম দিতে হবে। যেমন সরকারের তরফ থেকে দেখবে প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা হেলথ কমপ্লেক্স আছে। হ্যাঁ, তোমাদের উপজেলা পর্যায়ে আছে, হেলথ কমপ্লেক্স থাকে। জেলা পর্যায়ে তো থাকে বড় হসপিটাল, উপজেলা পর্যায়ে কিন্তু দেখা যায় যে ছোট ছোট এখন মা ও শিশু এরকম সদন থাকে। তো এটাই বলছি, টু ডেভেলপ হেলথ কেয়ার প্রোগ্রাম দ্যাট মিট দ্য কমিউনিটি নিড। মিট মানে হচ্ছে কমিউনিটি নিডের চাহিদাটা যাতে সে পরিপূর্ণ করতে পারে। একটা এলাকার চাহিদা, একটা গ্রামের চাহিদা, 2টা গ্রামের চাহিদা, হুইচ আর ডিফাইন্ড বাই অ্যাসেসমেন্টের মাধ্যমে যেটা ডিফাইন করা হয়েছে যে এই এলাকার লোক হচ্ছে ম্যালনিউট্রিশন। হ্যাঁ, এখানকার লোকগুলা নর্মাল আছে, এখানে দরকার নেই, কিন্তু আমার এখানে বেশি দরকার, এখানে একটা মাতৃসদন দিতে হবে। 3 নম্বর পয়েন্ট বলছে, এটা 4 নম্বর পয়েন্ট ছিল, to measure the effectiveness of the nutritional program and intervention once initiated। যখন একবারই মাতৃসদন দেওয়া হয়ে গেল, প্রোগ্রামটা চালু হয়ে গেল, তখন কি করতে হবে, টু মেজার দ্য এফেক্টিভনেস, এটার ফলটা কতটুকু হচ্ছে, এটা কতটুকু মানে এলাকার লোকজনদের জন্য তোমার
ফলপ্রসূ হচ্ছে, কতটুকু উপকার করছে, এটাকে কি করতে হবে, মেজার দ্য এফিসিয়েন্সি অফ নিউট্রিশনাল প্রোগ্রাম অ্যান্ড ইন্টারভেনশন ওয়ান্স ইনিশিয়েটেড, একবার ইনিশিয়েটেড কথা একবার চালু করার পরে। ওকে, এবার আমরা নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের পর আমরা চলে গেলাম অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট। অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট আমি একটু আগেও বলেছি যে আমাদের পুরো একটা মানব দেহে, পুরো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর যে পুষ্টিটা, যেটা কিভাবে বাড়ছে, যেমন ধরো যে একটা পেট বড় হয়ে যাওয়া, এটা একটু কিছুদিন আগে আমাদের দেখা গেছে যে বাচ্চাদেরকে এটা হয়ে যাচ্ছে, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু এ ধরনের অপুষ্টি দেখা যায়, পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু হাত পা খুব লিকলিকে এবং পেটটা অনেক বড়। এই যে এটা কেন হচ্ছে, এটা অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট না হলে কিন্তু এগুলো বোঝা যায় না যে আসলে বাচ্চারা পুষ্টিতে ভুগছে না অপুষ্টিতে ভুগছে। তো এখান থেকে প্রশ্ন হতে পারে, দেখো ডিফাইন অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, আমাদের এটাকে মেজারমেন্টটা কি, হোয়াট ইজ অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট, একই কথা, মেজারমেন্ট অ্যাসেসমেন্ট একই কথা, পরীক্ষা। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট অথবা ডিফাইন অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, এই 1 2 3 4 এই চারটার উত্তর একই, সেম প্রশ্ন, একটু উলট পালট করে বলা হয়েছে। Anthropometric measurement are a series of quantitative measurement, দেখেছো, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটি এবং কোয়ান্টিটি। তার কোয়ান্টিটি মানে হচ্ছে তুমি গণনা, হিসাব, অফ দ্য মাসল, দেখেছো, মাসল, বোন অ্যান্ড অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু তো আমি বলেছি, অ্যাডিপোস মানে যে টিস্যু ফ্যাট, যেটা হচ্ছে কি ফ্যাটি টিস্যু, এটাকে হচ্ছে অ্যাডিটিভ টিস্যু, ইউজড টু অ্যাসেস দ্য কম্পোজিশন অফ দ্য বডি। এই যে পুরো ইউজ টু মানে ব্যবহার করা হয়, ইউজ টু অ্যাসেস দ্য কম্পোজিশন অফ দ্য বডি, পুরো যে আমার বডি যে গঠনটা, এটাকে কি করা হয়, এটাকে পরীক্ষা করার জন্য এগুলো বোন তোমার মাসেল স্ট্রাকচারের পরীক্ষা। দ্য কোর এলিমেন্ট অফ অ্যানথ্রোপোমেট্রি আর হাইট, মানে মূল যে এলিমেন্টগুলো আছে অ্যানথ্রোপোমেট্রি সেটা হচ্ছে প্রথমে হাইট দেখা, তারপর ওয়েট দেখা, তারপরে বডি মাস তো বুঝছো, ইন্ডেক্স মানে তোর পুরো হাইট ওয়েট অনুযায়ী বডির ওজন, এগুলো পুরো ম্যাচ হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে বিএমআই তোমাদের স্মার্টফোনের মধ্যে আছে, তুমি যে হাইট ওয়েট এবং বডির ওজন, তারপর হাইট এবং ওয়েট এবং তোমার বডির ওজন দিলে কি হচ্ছে, তোমার বডির মাপ দিলে কিন্তু বিএমআই, তোমার এজ দিলে তোমার কি হচ্ছে, এজ হাইট ওয়েট দিলে কিন্তু সে দেখাচ্ছে যে তোমার মানে স্ট্যান্ডার্ড না তুমি বিলো স্ট্যান্ডার্ড, তোমার ওজনটা এরকম দেখাচ্ছে, তোমার পুষ্টি বা তোমার নিউট্রিশনাল চার্টটা দেখাচ্ছে। বডি সার্কামফারেন্স কত মানে যে মানে গোল, এই যে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত বডি সার্কামফারেন্সের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে তুমি যখন দর্জির কাছে যাও, দর্জির কাছে গেলে কি হয়, সে ফিতা দিয়ে যেভাবে মাপে না, সেটা হচ্ছে বডি সাইজ। তুমি যেমন তোমার কোমর মাপছে, হিপ মাপছে, তোমার লিম্স মাপছে, হ্যাঁ, ওই যে দর্জি, সেটা হচ্ছে বডি সার্কামফারেন্স অ্যান্ড স্কিন ফোল্ড থিকনেস। ঠিক আছে, তোমার যে তোমার স্কিনটা থিকনেসটা কীরকম, তোমার চামড়া কীরকম, এগুলো কিন্তু তোমার পুষ্টি না তুমি অপুষ্টিতে ভুগছো, এগুলো বোঝা যায়। এটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। আচ্ছা, এই সংজ্ঞাটা আবার আরেকভাবে দেওয়া যায়, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট আর ইউজ টু অ্যাসেস দ্য সাইজ, শেপ অ্যান্ড কম্পোজিশন অফ দ্য হিউম্যান বডি। একটু আগে যেটা বললাম, লার্ন অ্যাবাউট কমন মেথডস ইউজ টু গ্যাদার দিস মেজারমেন্ট, মানে কমন মেথড খুব যেটা মেজারমেন্ট করছে বিএমআই, ওয়েস্ট টু হিপ রেশিও, স্কিন ফোল্ড টেস্ট অ্যান্ড বায়োইলেকট্রিক্যাল ইম্পেডেন্স। ওকে, এবার আমরা দেখব যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের ইন্ডিকেশন মানে নির্দেশনা কি এবং কন্ট্রারি ইন্ডিকেশন, মানে যেগুলো বারণ করা হয়। যেমন আমরা যে কোনো ওষুধের মধ্যে আমরা দেখি যে ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন থাকে, যেমন নির্দেশনা থাকে যে এটা করতে হবে, এভাবে খেতে হবে, এটা এই নির্দেশনা আছে, এই ওষুধটা এই জন্য কার্যকর, আর কন্ট্রা ইন্ডিকেশন নিষেধ করা হয় যে এটা করা যাবে না, এটা করা যাবে না। তো আমরা ঠিক এভাবে দেখলাম যে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের ইন্ডিকেশনটা কি এবং কন্ট্রাডিকশনটা কি, কন্ট্রা ইন্ডিকেশনটা কি। আসলে আমরা ইন্ডিকেশনটা দেখি। দেয়ার আর সেভারাল পসিবল ইন্ডিকেশন ফর অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের অনেকগুলো সম্ভাব্য ইন্ডিকেশন নির্দেশনা দেওয়া আছে। যেমন ইন চিলড্রেন, বাচ্চাদের থেকে শুরু করছে, ইন্ডিকেশন ইনক্লুড স্টান্টিং, ওয়াস্টিং অ্যান্ড বিং আন্ডারওয়েট। তাহলে কি হচ্ছে, বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে যারা আন্ডারওয়েট হয়, হাইট কম হয়, হ্যাঁ, তারপরে তোমার ওজন কম হয়, এগুলোকে আমরা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের প্রথমটা এটা দেখলেই বোঝা যায়, মানে প্রথম দর্শন বোঝা যাবে। অ্যান্ড বিং আন্ডারওয়েট, দেখো স্টান্টিং ইজ ওয়েন চিলড্রেন হ্যাভ আ লো হাইট ফর এজ। স্টান্টিং কথাটা হচ্ছে যে একটা বাচ্চা বয়সের তুলনায় ছোট। ওয়াস্টিং ইজ আ লো ওয়েট ফর হাইট,
তার ওয়াস্টিং হচ্ছে তার উচ্চতার তুলনায় তার ওজন কম, অ্যান্ড আন্ডার ওয়েট ইজ আ লো ওয়েট ফর এজ, এবং তার বয়সের তুলনায় ওয়াস্টিং হচ্ছে তোমার উচ্চতার তুলনায় তার সে যতটা বাড়ন্ত শরীর তার চেয়ে তার ওজন কম, আর আন্ডার ওয়েট হচ্ছে তার যতটা বয়স তার চেয়ে তার ওজন কম, বয়সের তুলনায় তার ওজন কম। Mid upper arm circumference (MUS) is a viable measurement in children or pregnant women, as a mark BMI is another commonly employed index of nutritional status. Nutritional status মাপার জন্য একটা mid upper arm circumference একটা পরিমাপ আছে, যেটা BMI তেও অনেক সময় আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড BMI তে এগুলো খুব একটা দেয় না, এটা আলাদাভাবে এটা করা হয়, and used as a gauge of malnutrition in children. এটাকে ব্যবহার করা হয় একটা বাচ্চা কতটুকু অপুষ্টিতে ভুগছে সেটা দেখার জন্য, অ্যান্ড অ্যাডাল্টস এবং একজন প্রাপ্তবয়স্ক লোক। BMI is useful to identify obesity and the severity of obesity. BMIটা ব্যবহার হয়েছে যে এটা ব্যবহার করে যে তুমি কতটুকু ফ্যাটি টিস্যু হচ্ছে, তুমি কতটুকু মুটিয়ে যাচ্ছ, তোমার কতটুকু মানে এক্সেস তুমি খাচ্ছ, তোমার যতটুকু শরীরের প্রয়োজন নাই তার চেয়ে বেশি খাইলে কি হয়, সেগুলো খাবারগুলো ফ্যাটি টিস্যুতে পরিণত হয়। এবং সিভিয়ারিটি অফ অবেসিটি, এবং সিভিয়ারিটি মানে তীব্রতা, তোমার স্থূলতার তীব্রতা মাপার জন্যই কিন্তু BMIটা দেওয়া হয়। Anthropometric measurement are often also used as the part of the evaluation of fitness and in athletes. Anthropometric measurement হচ্ছে BMIটা তো বললাম যে তোমার স্থূলতা মুটিয়ে যাচ্ছ বা তোমার তীব্রতা কতটুকু এটা মাপার জন্য, আর অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা সাধারণত অ্যাথলেটদের জন্য হয়, যারা খেলোয়াড় তাদের তো ফিট থাকতে হয়, মানে ফিটনেসের জন্য তোমার অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা বেশি প্রয়োজন হয়, কারণ অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে তোমার প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা বডি পার্ট টু পার্ট, মাসল, বোন, টেন্ডন সব কিছু তোমার এখানে মেজারমেন্ট করা হচ্ছে। ওকে, এবার আমরা দেখব কন্ট্রা ইন্ডিকেশন, যেগুলো কন্ট্রা ইন্ডিকেশন আছে। দেয়ার আর ফিউ কন্ট্রা ইন্ডিকেশন আছে আমাদের এখানে, তো অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে। The contraindication would be those কাদের জন্য that result from a condition that would make taking the measurement impossible, অর্থাৎ ধরো or inaccurate such as amputation or casting, অর্থাৎ ধরো যে কারো হাত নাই, কারো পা নাই, কারো পা কাটা পড়ছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা অ্যাসেস করার জন্য উপযুক্ত নয়। এবার আমরা এতক্ষণ অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন দেখলাম। এখন আমরা সরাসরি অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের বর্ণনায় যাব। ডেসক্রাইব করো, বর্ণনা করো। আচ্ছা, আমাদের অ্যানথ্রোপোমেট্রিক বর্ণনার মধ্যে আমরা এখন দেখব এখানে আমাদের এখানে চলে আসছে নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি। হ্যাঁ, নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি অর্থাৎ আমরা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা আমরা কোন জিনিসটাকে মাথায় রেখে করব, আমরা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা করব একজন ব্যক্তির পুষ্টি, কতটুকু উনি ফিটনেস, কতটুকু স্বাস্থ্যবান, ওনার পুষ্টিহীনতা আছে কিনা, উনি কি অপুষ্টিতে ভুগছেন কিনা, এই কারণে আমরা এটা কি করব, নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি করব। নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি এখানে মোট 3টা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি আবারও বলছি, নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রির এখানে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি 1, 2, 3 দিয়ে এভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রথমটা হচ্ছে হাইট এবং ওয়েট দিয়ে, পরেরটা হচ্ছে আর্ম সার্কামফারেন্স দিয়ে, এবং 3টা হচ্ছে স্কিন ফোল্ড থিকনেস দিয়ে। 3টা প্রথমে, আগে কোনো কিছু মুখস্থ করতে হলে প্রথমে সিস্টেম অনুযায়ী মুখস্থ করতে হয়। প্রথমে 3টা পয়েন্ট, এখানে আমার 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রির। ফার্স্ট নাম্বার হচ্ছে হাইট ওয়েট, 2 নম্বর হচ্ছে আর্মস সার্কামফারেন্স, এবং 3 নম্বর হচ্ছে স্কিন ফোল্ড থিকনেস। আচ্ছা, প্রথমে আসে হাইট এবং ওয়েট নিয়ে দেখি। ওয়েট ইজ জাস্ট ইন রিলেশন টু এজ। হ্যাঁ, বয়স অনুযায়ী জাজ করতে হয়, বয়স অনুযায়ী দেখে যে তার বয়স অনুযায়ী তার ওজন ঠিক আছে কিনা, অ্যান্ড হাইটটাও দেখে। অলসো হাইট ইজ জাস্ট ইন রিলেশন টু, এবং উচ্চতাও দেখে যে বয়স অনুযায়ী ঠিক আছে কিনা। হয়ে গেল। এখন হাইট এবং ওয়েটের মধ্যে আবার 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে ওয়েট ফর এজ, হাইট ফর এজ, ওয়েট ফর হাইট।
তিনটা, একটা হচ্ছে ওয়েট ফর এজ, বয়সের জন্য ওজন দেখে, একটা হচ্ছে হাইট ফর এজ, ও বয়স অনুযায়ী উচ্চতা দেখে, এবং ওয়েট ফর হাইট, এবং উচ্চতা অনুযায়ী তোমার ওজন দেখা হয়। এই তিনটা এখানে আলোচনা করা হবে। দিস ইজ ইউজড অ্যান ইন্ডেক্স অফ ম্যালনিউট্রিশন, এটাকে মানে বয়স অনুযায়ী উচ্চতা দেখে, ওয়েট দেখে, তোমার বয়স অনুযায়ী তার ওজন দেখে, এটাকে সবচেয়ে অপুষ্টি মানে ম্যালনিউট্রিশন এর ইন্ডেক্স হিসাবে এটাকে ধরা হয়। বয়স অনুযায়ী তোমার ওজন দেখলে, ওজনকে মাপলে ধরা যায় সে অপুষ্টিতে ভুগছে কিনা একটা বাচ্চা। বাট মেজর ডিফিকাল্টি ইজ দ্যাট, এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইন মোস্ট কেসেস, অনেক ক্ষেত্রে দ্য এজেস অফ দ্য চিলড্রেন আর নট, কিন্তু যে বাচ্চাদেরকে নিয়ে আসা হয় ডাক্তারের কাছে যে তখন, কিন্তু তখন এই বাচ্চাদের বয়সটা বোঝা যায় না, অজানা থাকে। মায়েরাও বলতে পারে না যে বাচ্চার বয়স 3 বছর না 4 বছর না 5 বছর, বিষয়টা এরকম হয়। একটা হচ্ছে হাইট ফর এজ, একটা হচ্ছে বয়স অনুযায়ী উচ্চতা দেখা, সে কতটুকু লম্বা বা কতটুকু বেড়েছে। দিস গিভস আ পিকচার অফ পাস্ট নিউট্রিশনাল হিস্টোরি, এটা কেন দেখে? এটা দেখে যে তার অতীতে বাচ্চাটা কতটুকু খাবার পেয়েছে, কতটুকু পুষ্টিকর খাবার পেয়েছে বা অপুষ্টি খাবার পায়নি, সেটা কিন্তু বোঝা যায়। বাট দিস ইজ অলসো এজ ডিপেন্ডেন্ট, কিন্তু এটাও কিন্তু তোমার এজ ডিপেন্ডেন্ট থাকে, মানে বয়স অনুযায়ী থাকে। তো এখানেও কিন্তু ডিফিকাল্টিটা থেকে যায়। আর ওয়েট ফর হাইট, এটা হচ্ছে যে উচ্চতা দেখে ওজনটা পরিমাপ করা। তবে দিস ইজ এজ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ কারেন্ট নিউট্রিশনাল স্ট্যাটাস, বর্তমানে এগুলা কারেন্ট নিউট্রিশনাল স্ট্যাটাস হিসাবে এগুলাকে পরিমাপ করা হয়। তাহলে 1 নম্বর পয়েন্টটা চলে গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আর্ম, আমরা কিন্তু 1 নম্বর পয়েন্ট ছিল হাইট অ্যান্ড ওয়েট, হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে আবার 1 নম্বরে 3টা পয়েন্ট পেয়েছি। 2 নম্বর হচ্ছে আর্ম সার্কামফারেন্স। The left arm circumference is measured at the midpoint between the acromial process of scapula and olecranon process of ulna. এই যে এখানের এই যে আমি আমার হাতে, আমি দেখতে পাচ্ছি কিনা এই জায়গাগুলো হচ্ছে, যেমন এটা স্কাপুলা, এই যে তোমার আলনাটা আমরা দেখা আমরা এভাবে করলে এই যে এটা কোথায় আছে, এই যে এই আলনাটা, এই যে হাড়গুলো, এগুলো এক ধরনের মেজারমেন্ট হয়। এই যে এখানে বোন, এখানে একটা জয়েন্ট আছে, এই যে আলনা, এই জায়গাগুলো এবং স্কাপুলা, এগুলো নিয়ে একটা প্রসেস আছে তোমার ম্যালনিউট্রিশন, অপুষ্টি দেখা। হ্যাঁ, এটা ডাক্তাররা খুব ভালো বোঝে, বা যারা এটা প্র্যাকটিসের মধ্যে আছে তারা এটা জানে। এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস, স্কাপুলা অ্যান্ড ওলেক্রানন প্রসেস। হ্যাঁ, ওলেক্রানন প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেস অফ, এটা যদি তুমি ইউটিউবে তুমি যদি সার্চ দাও অ্যাক্রোমিয়াল অ্যান্ড ওলেক্রানন প্রসেস, তাহলে তুমি দেখতে পাবে যে এটা কীভাবে মেজারমেন্ট করা হয়। স্কিন ফোল্ড থিকনেস, দেখো ইট ইজ মেজার্ড বাই স্কিন ক্যালিপার্স ওভার দ্য ট্রাইসেপস অ্যান্ড স্ক্যাপুলার রিজিয়ন। স্ক্যাপুলার রিজিয়নে তোমার চামড়া দেখেও কিন্তু কী করা হয়, এই যে আমার স্ক্যাপুলার রিজিয়ন, যেটা আমার পিছনে আমাদের স্ক্যাপুলারটা এটা, হ্যাঁ, যেটাকে বলা হয় আমাদের ওই যে দিস ইজ কল্ড, স্ক্যাপুলাকে অনেক সময় বলা হয়, তো যে পরীর যে ডানা থাকে না, এটা ইংরেজিতে কী জানি এটাকে বলা হয়, এই মুহূর্তে মনে পড়ছে না, পরীর ডানা, এটাকে জাস্ট লাইক এ স্ক্যাপুলা। এখানে যে স্ক্যাপুলা বলতে যেটা নিচের যে অংশটা, যেটাকে সেই অংশগুলোকে কি হয়, স্কিনগুলো পরীক্ষা করা হয়, খালি গায়ে পরীক্ষা করে দেখা হয় যে মানে পুষ্টি বা অপুষ্টির এখানে একটা সাইন থাকে। ইন ইয়াং চিলড্রেন অ্যাডিশনাল মেজারমেন্ট সাচ এস হেড সার্কামফারেন্স, এই যে হেড সার্কামফারেন্স অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স আর মেড। হ্যাঁ, এগুলো কি হয়, এটা হচ্ছে গিয়ে তোমার 3 নম্বর স্কিন ফর থিকনেসের মধ্যে এগুলো গেল। আচ্ছা, আজকে আমাদের আলোচনার আচ্ছা, এরপর আমরা আসতেছি মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এই যে তোমার অ্যানথ্রোপোমেট্রিকের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট যে আমরা পড়ছি, আমরা কিন্তু কোথায় আছি, আমরা কিন্তু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে আছে। এখন নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের পদ্ধতিগুলো আমরা দেখব, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এখানে দুটো মেথড নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড এবং একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, এবং খুবই ছোট। ডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে বলছে দিজ আর সামারাইজড অ্যাজ এবিসিডি হিসাবে মনে রাখতে হবে। এ দিয়ে হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেথড, বি দিয়ে হচ্ছে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি মেথড। বায়োকেমিক্যাল টেস্ট তো বোঝো, ওই যেগুলো আমরা যে রক্ত নিয়ে টেস্ট করে বিভিন্ন, এটা ল্যাবরেটরি টেস্ট, দিস ইজ কল্ড বায়োকেমিক্যাল মেথড টেস্ট। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন মেথড, আর ডি নম্বর হচ্ছে ডায়েটারি এভ্যালুয়েশন, এবিসিডি। দেখো মিলাও, এবিসিডি, ডায়েটারি এভ্যালুয়েশন মেথড। এই 4টা মেথড হচ্ছে ডাইরেক্ট নিউট্রিশনাল মেথড, ডাইরেক্ট মেথড, এটা 4টা এবিসিডি হচ্ছে ডাইরেক্ট মেথডের আওতায়। ইনডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে দেখো, ইনডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে হচ্ছে দিস ইনক্লুডস 3 ক্যাটাগরি।
থ্রি ক্যাটাগরি এটা কোনটা আমরা দেখব। নাম্বার ওয়ান হচ্ছে ইকোলজিক্যাল ভ্যারিয়েবল ফ্যাক্টরস, ইকোলজি তো বোঝো পরিবেশগত যে প্রভাব, ভ্যারিয়েবলটা। দুই নাম্বার হচ্ছে, এটাও ই দিয়ে শুরু, ইকোনমিক ফ্যাক্টর মানে আর্থিক অবস্থা, যেমন পার ক্যাপিটা কথাটার মানে হচ্ছে পার পার্সন ইনকাম, পার ক্যাপিটা ইনকাম মানে প্রতিটা লোকের যে ইনকাম। পপুলেশন ডেন্সিটি মানে জনসংখ্যার ঘনত্ব, অ্যান্ড সোশ্যাল হ্যাবিটস এবং সামাজিক অভ্যাস। আমরা একত্রে যেমন সামাজিক অভ্যাসটা আমাদের এখন কি বলতো, আমাদের সামাজিক সোশ্যাল হ্যাবিটের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ দেওয়া যাবে এখন আমাদের করোনা পরিস্থিতি এতটা খারাপ, আমরা কিন্তু চীনকে ছাড়িয়ে গেছি। তারপরেও দেখো যে আমাদের বাড়ির বাইরে গেলে, রাস্তায় গেলে দেখা যায় যে মানুষ বাইরে দাঁড়িয়ে আছে এবং তাদের জন্য চায়ের কেতলিতে নিয়ে চা বিক্রি করতেছে রাস্তায়। এখন কিন্তু 4টার পর থেকে কোনো দোকান খোলা রাখার কথা না সরকারি নির্দেশ অনুযায়ী, কিন্তু তারপরেও আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরের কথা বলছি, আমি গ্রামের অবস্থা জানি না। গ্রামের অবস্থা হয়তো ওখানে এগুলোর কোনো বালাই নেই, আমি খুব ভালো করেই জানি। হয়তো গ্রামে সব কিছুই আগের মতো স্বাভাবিক নিয়মে চলতেছে, কিন্তু আমাদের এইটাই হচ্ছে গিয়ে সোশ্যাল হ্যাবিট। অনেক সময় দেখা যাবে যে ঢাকা শহরে আমরা একেবারে বাজারের মতো অবস্থা, ওখানে এত জনঘনত্ব এলাকা, একটা মানুষের সাথে একটা মানুষের গা ঘেঁষাঘেঁষি হচ্ছে, কিন্তু আমরা ন্যূনতম করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ন্যূনতম মাস্ক বা নাক বা মুখটাকে আমরা ঢেকে রাখছি না। এটা হয়তো যারা তোমরা মোটামুটি খবরের কাগজ পড়ো অথবা প্রতিদিন টেলিভিশনে খবরগুলো দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল হ্যাবিট, যে আমরা কতটুকু সচেতন। এবং পপুলেশন ডেন্সিটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। আর ইনডাইরেক্ট মেথডের মধ্যে যে আরেকটা হচ্ছে ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্স, পার্টিকুলারলি ইনফ্যান্ট অ্যান্ড আন্ডার 5। ভাইটাল হেলথ মুখ্য একেবারে হেলথের মানে তোমার স্বাস্থ্যের পরিসংখ্যান নিতে হবে, হ্যাঁ মানে যাচাই করতে হবে, এটা জরিপ করতে হবে, পার্টিকুলারলি বিশেষ করে শিশু এবং যাদের বয়স আন্ডার 5। মর্টালিটি অ্যান্ড ইনফার্টিলিটি ইন্ডেক্স, জন্ম এবং মৃত্যু হার, শিশু এবং 5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে কতটুকু জন্মগ্রহণ করছে এবং কতটুকু মারা যাচ্ছে, এটার সমস্ত ইন্ডেক্সটা স্ট্যাটিস্টিকটা আমাদের রাখতে হবে। এগুলো সব হচ্ছে গিয়ে এই তিনটা হলো গিয়ে ইনডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এর পরেরটা আসো, আমি কিন্তু নন স্টপ বলে যাচ্ছি। ক্লাসরুম থাকলে হয়তো একটা সুযোগ থাকতো তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা পারোনি, কিন্তু এটা যেহেতু আমাদের অনলাইন একটা ক্লাস এবং এই ক্লাসে তোমাদের অংশগ্রহণটা আছে, তোমরা যদি আমাকে কিসের মাধ্যমে দিতে পারো, মোবাইল ফোনের মাধ্যমে যদি তোমরা আমাকে বিয়ে করতে পারো, যে আমার সাথে লাইভে সংযুক্ত হতে পারো, তাহলে আমি আরও খুশি হতাম যে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে টেক্সট মেসেজের মাধ্যমে জানাচ্ছ যে না ক্লাসটা ভালো লাগছে বা আপনি আবার এটা বোঝান বা এরকম করেন। তো বিষয়টা আসলেও আমার নিজের কাছেও একঘেয়ে মনে হয় অনেক সময় এই ধরনের অনলাইন ক্লাসে, যে আমি একটার পর একটা বুঝে যাচ্ছি, কিন্তু বিষয়টা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আমি হয়তো তোমরা আমার বোঝানোর পরে এটার ভিডিওটা তোমরা পেয়ে থাকবে, রেকর্ডিংটা থেকে যাবে এবং তোমরা তোমাদের সময় মতো তোমরা এই রেকর্ডিংটা দেখে তোমরা বুঝে নিতে পারো। এই অ্যাকচুয়ালি সব কিছু চিন্তা করে এই ধরনের এরকম একটা ভিডিও করা। আদারওয়াইজ আমি কিন্তু ওই তোমাদের সাথে লাইভে আসতে পারতাম, কিন্তু আমি জানি আমি যদি তোমাদের জুমে যাই বা আমি তোমাদের সাথে গুগল মিটে যাই, আমি মোটামুটি আইডিয়া করতে পারি যে আমি কয়জন স্টুডেন্টের নাগাল পাবো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এটাই একটা বেস্ট ওয়ে, যে আমি না হয় অনেকক্ষণ ক্লাস নিলাম এক নাগারে, কিন্তু তারপরে তোমরা ক্লাসটা স্টপ করে ভেঙে ভেঙে কিন্তু তোমরা বিষয়গুলো কিন্তু তোমরা বুঝে নিতে পারো। তো আসো আমি আবার চলে যাই তোমার এটাতে, আমি চলে যাচ্ছি আমার পরে দিয়েতে চলে যাই। এটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিশনাল সার্ভিলেন্স। নিউট্রিশনাল সার্ভিলেন্স কথাটার মানে হচ্ছে, সার্ভিলেন্স কথাটার মানে হচ্ছে যে পর্যবেক্ষণ করা, সার্ভিলেন্স করা। মানে নিউট্রিশন মানে পুষ্টিকর পর্যবেক্ষণটা কি, পুষ্টির পর্যবেক্ষণটা, সার্ভিলেন্স কথা বুঝেছো, পর্যবেক্ষণে রাখা। নিউট্রিশনাল সার্ভিলেন্স হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ কিপিং ওয়াচ ওভার নিউট্রিশন, মানে একজন ব্যক্তি, একজন শিশু কে কতটুকু পুষ্টি নিচ্ছে এটা চোখে রাখা, মানে তাদেরকে দেখে রাখা, ইন অর্ডার টু মেক ডিসিশন, যাতে সিদ্ধান্ত নেওয়া যায় দ্যাট উইল লিড টু ইমপ্রুভমেন্ট ইন নিউট্রিশনাল ইন পপুলেশন। অর্থাৎ শুধু একজন ব্যক্তি না, পুরো একটা
জনসংখ্যা, পুরো একটা এলাকার লোক, পুরো একটা দেশের লোকের প্রতি নজর রাখা, যাতে বোঝা যায় ভবিষ্যতে এদের নিউট্রিশনের অবস্থা কি হতে পারে। 3 distinct objectives have been defined for surveillance system. এই যে পর্যবেক্ষণ সিস্টেমের জন্য 3টা ডিস্টিংটিভ অবজেক্টিভিটিস মানে বিষয়গুলো নিয়ে এখানে ডিফাইন করা হয়েছে, তুলে ধরা হয়েছে। কি কি দেখো, নাম্বার 1, টু এইড লং টার্ম প্ল্যানিং ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথমে কি করতে হবে, লং টার্ম প্ল্যানিং করতে হবে। লং টার্ম মানে অনেক দিন যাতে এটার ইয়েটা থাকে, ফলটা থাকে। ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের স্বাস্থ্য ডেভেলপমেন্টে। 2 নম্বর হচ্ছে টু প্রোভাইড ইনপুট ফর প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। প্রোভাইড ইনপুট মানে যে প্রোগ্রাম ম্যানেজমেন্ট, যে যেমন মাতৃ সদন তৈরি করা, তারপরে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা দেওয়া। হ্যাঁ, তো প্রোভাইড ইনপুট করতে হবে প্রোগ্রাম ম্যানেজমেন্টের জন্য, ইভ্যালুয়েশন জন্য। মানুষের প্রোগ্রাম আমি একটা প্রোগ্রাম চালাবো, আমার এখানে অনেক লোক দরকার, ঠিক আছে, তো এই ধরনের সেট আপ করা। 3 নম্বর ইজ টু গিভ টাইমলি ওয়ার্নিং অ্যান্ড ইন্টারভেনশন টু প্রিভেন্ট শর্ট টার্ম ফুড কনজাম্পশন ক্রাইসিস। টু মানে ঠিক সময়ে সময়ে সতর্ক করতে হবে জনগণকে যে আপনারা ভুল পথে যাচ্ছেন, আপনাদের এই জিনিসগুলো খাওয়া উচিত, এই জিনিসগুলো পরিত্যাগ করা উচিত। এটা হচ্ছে পুষ্টিকর খাবার, আপনি বার্গার খাবেন না, আপনি বাড়ির তৈরি সবুজ শাকসবজি খাবেন। এই যে ধরনের টাইমলি ওয়ার্নিং থাকবে, ইন্টারভেনশন, প্রিভেন্ট শর্ট টার্ম ফুড কনজাম্পশনকে। আবার অনেক সময় দেখা যায় বন্যা দুর্ভিক্ষর কারণে অনেক সময় খাদ্যের স্বল্পতা দেখা যায়, খাদ্য কমে যায়, তখন কি করতে হয়, শর্ট টার্ম ফুড কনজাম্পশন ক্রাইসিসের সময় সরকারকে সতর্ক থাকতে হবে যে আমার খাবার দরকার হবে, এই এলাকায় মানুষ কিন্তু চাল নাই, এখানে গম নাই, এখানে খাবারের সংকট দেখা যাচ্ছে। এটা আগে থেকে কি করতে হবে, সতর্ক করতে হবে। এই 3টা হচ্ছে গিয়ে তোমার কি, এই 3টা হচ্ছে গিয়ে অবজেক্টিভ। 3টা সার্ভিলেন্স সিস্টেমে 3টা অবজেক্টিভ ছিল এটা। ওকে, এবার আমরা আরেকটা চ্যাপ্টারে চলে গেলাম। নিউট্রিশনাল সার্ভিলেন্সের চ্যাপ্টারটাই হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস। আমরা এখানে আছি নিউট্রিশনাল স্ট্যাটাসের মধ্যে আমরা আছি। এটা এখান থেকে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাসের মধ্যে কিন্তু নিউট্রিশনাল সার্ভিলেন্সটা আমরা দেখলাম। এবার আসো আমরা নিউট্রিশনাল স্ট্যাটাস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ দ্য কন্ডিশন, এটা একটা অবস্থা অফ হেলথ, স্বাস্থ্যের, অফ দ্য ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা, অ্যাজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ইউটিলাইজেশন অফ দ্য নিউট্রিয়েন্ট। মানে কিভাবে তুমি পুষ্টিটা খাচ্ছ, খাবারকে কিভাবে, পুষ্টিকর খাবারটাকে কিভাবে তুমি খেয়ে তুমি তোমার স্বাস্থ্যটা ভালো থাকছে। এই যে ভালো থাকাটা, এটাই হচ্ছে গিয়ে একটা অবস্থা, এটাই হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস। এটাই তোমার, অর্থাৎ তুমি এখন ভালো খাবার খেয়ে এখন তুমি তোমার অবস্থা, স্বাস্থ্যটার যে অবস্থা, এটাই হচ্ছে তোমার নিউট্রিশনাল স্ট্যাটাস। ইট ক্যান বি ডিটারমাইন্ড অনলি বাই দ্য রিকারেলেশন অফ ইনফরমেশন অবটেইনড থ্রু আ কেয়ারফুল মেডিকেল অ্যান্ড ডায়েটারি হিস্টোরি। এটা কি আমরা মেডিকেল এবং ডায়েটারি হিস্টোরি দিয়ে আমরা এটাকে কী করতে পারি, ইনফরমেশনটাকে আমরা পেতে পারি, অবটেইন করতে পারি। এ থরো ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। এবং আরেকটা কী করতে পারি, আমার ডায়েটের অবস্থা, আমার স্বাস্থ্যের অবস্থা কীরকম, এটা কি থরো ফিজিক্যাল এক্সামিনেশনে যেতে পারি, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ল্যাবরেটরি এক্সামিনেশন। অ্যাপ্রোপ্রিয়েট বলতে আমার যে যতটুকু ল্যাবরেটরি এক্সামিনেশন দরকার, ওই যে তোমার রক্ত পরীক্ষা, এক্স রে, বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের শরীরের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে জানতে পারি। এবার আমরা দেখব নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে নির্দেশনা, ইন্ডিকেটর মানে হচ্ছে আমরা বলি যে ইন্ডিকেট করে, যেটা মনে করি যে ইন্ডিকেটর বলতে আমরা বলি যে ঘড়ির কাঁটা, তারপর কোনো কিছু ইন্ডিকেট করে যেটাকে, হ্যাঁ, এটাই হচ্ছে ইন্ডিকেটর। হোয়াট আর দ্য টাইপস অফ নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর? নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ আ পজিটিভ হেলথ ইন্ডিকেটর। তাহলে এই নিউট্রিশনাল স্ট্যাটাসটা নেগেটিভ না, এটা পজিটিভ হেলথ ইন্ডিকেটর দেখায়, আমাদের সুস্বাস্থ্য দেখায়। 3 nutritional status indicator are considered important as indicator of health status. হেলথ স্ট্যাটাসের মধ্যে 3টা নিউট্রিশনাল স্ট্যাটাসকে খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়, যেটা আমি সাদা অক্ষরে 3টা আলোচনা করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট অফ প্রি স্কুল চিলড্রেন। তাহলে ওই যে 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা বলি, 3 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে আমরা বলি প্রি স্কুল গোয়ার বা প্রি স্কুল চিলড্রেন। এদের কি করতে হবে, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, এদের পা থেকে মাথা পর্যন্ত মেজার করতে হবে, দ্যাট ইজ ওয়েট অ্যান্ড হাইট, মিড আর্ম সার্কামফারেন্স। একটু আগে আমি যেটা দেখাইলাম যে মিড আর্ম সার্কামফারেন্সের যে বিষয়টা,
2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। 2 নম্বর হচ্ছে হাইট দেখতে হবে অ্যান্ড সামটাইমস ওয়েটও দেখতে হবে অফ চিলড্রেন অ্যাট স্কুল এন্ট্রি। এখন যে সকল বাচ্চারা স্কুলে যায়, স্কুলের মধ্যে তাদের হাইট এবং ওয়েটটাকে পরিমাপ করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে প্রিভালেন্স অফ লো বার্থ ওয়েট লেস দেন 2.5 কেজি। হ্যাঁ, শিশুর জন্মের সময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে যে তাদের শিশুর জন্মের সময় যে সেই শিশুর 2.5 কেজির কম নাকি ওজন, বাচ্চার ওজন কি 2.5 কেজির কম, সে ধরনের বাচ্চাগুলোর দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এটাই হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটরের 3টা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। আসো পরের প্রশ্নে যাই। আমাদের এই প্রশ্ন থেকে আমরা আজকে আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকে আমাদের আজকের শেষ করে দিব আমাদের আজকের ক্লাস। তো প্রশ্নটা আমরা একটু দেখি, এই যে প্রশ্নগুলো দেখছি এখানে 1 2 3 4 5 6 7 রকম ভাবে একটা প্রশ্ন আসতে পারে। দেখো, হাউ নিউট্রিশনাল স্ট্যাটাস ক্যান বি অ্যাসেস। তুমি নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে আমি কিভাবে অ্যাসেস করব, পরীক্ষা করব, অথবা এনলিস্ট অ্যাসেসমেন্ট মেথড অফ নিউট্রিশনাল স্ট্যাটাস। একই কথা, হাউ নিউট্রিশনাল স্ট্যাটাস ক্যান বি অ্যাসেসড, উপরে দেখলাম এটা। অথবা হাউ উইল ইউ অ্যাসেস নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন ইন ইউর কমিউনিটি, অর্থাৎ তোমার দেশে তোমার সমাজে বাচ্চাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা তুমি কিভাবে পরীক্ষা করবে। তো এরপরেরটা দেখো 5 নম্বর বলছে হাউ ডু ইউ অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ অ্যান আন্ডার 5 চাইল্ড, মানে 5 বছরের নিচের বাচ্চাদের পুষ্টিটা তুমি কিভাবে পরিমাপ করবে। এরপর হচ্ছে 6 নম্বর ব্রিফলি ডেসক্রাইব দ্য মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অফ এ পারসন। একজন ব্যক্তির এখানে বলছে আন্ডার 5 ছিল, আবার কিন্তু বলছে একজন ব্যক্তির তুমি নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা কিভাবে করবে এটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করো। এরপরে 7 নম্বরে বলছে হাউ উইল ইউ অ্যাসেস নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন লেস দ্যান 5 ইয়ার্স ওল্ড। এখন 5 বছর বয়সী 5 বছর চেয়ে কম বয়সী বাচ্চাদের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট তুমি কিভাবে করবে। এই 7টা প্রশ্নের উত্তর কিন্তু একই, এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটু আগে আমি বলে দিই, এখানে ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড যেটা আমরা করেছিলাম ওই জিনিসগুলো এখানে আসছে। তো আমি তোমাদের বইতে তোমরা দেখতে পাবে যে 129 পৃষ্ঠায় যে এখানে অ্যাসেসমেন্ট অফ মেথডস অফ নিউট্রিশনাল স্ট্যাটাস, এটা কিন্তু একটু আগে যেহেতু আলোচনা হয়ে গেছে যে এবিসিডি মেথড, সেক্ষেত্রে আমি এটা আলোচনায় আনলাম না। আমি মূল ডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে গেলাম। এখানে ডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এবিসিডি দিয়ে লেখা আছে, মোট 4টা ডাইরেক্ট মেথড, এখানে মোট 4টা আছে, কিন্তু আমি এখানে 1 2 3 4 দিয়ে এখানে আলোচনা করেছি, কারণ এবিসিডি যেহেতু ছোট হাতের বড় হাতের এবিসিডি একই হয়ে যায়, একই অক্ষর হয়ে যায়, একই লেটার হয়ে যায়, সেক্ষেত্রে আমি বড় হাতের এবিসিডিকে আমি 1 2 3 4 করে দিয়েছি। এটা তোমরাও যদি পরীক্ষার খাতায় লিখো এভাবে লিখো। আর আরেকটা কথা তোমাদের বলে নিই যে তোমরা কিন্তু নতুন সিলেবাসে এই বছর সেকেন্ড ইয়ার, নতুন সিলেবাস ওই বছর প্রথম বর্ষ ছিল, নতুন সিলেবাস এই বছর কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা। প্রথম বর্ষ হয়ে যাবে ওরা সেকেন্ড টাইম, আর দ্বিতীয় বর্ষ কিন্তু তোমরা হয়ে যাবে ফার্স্ট টাইম। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই বছর তোমরাই কিন্তু প্রথম, এর আগে কিন্তু নতুন সিলেবাসে কোনো পরীক্ষা হয়নি। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে আমরা হচ্ছে প্রথম ব্যাচ, এবং তোমাদেরকে যেগুলো আমি ইম্পর্টেন্ট মনে বলবো এবং তোমাদের কাছেও যেগুলো মনে হবে যে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কারণ তোমরা কিন্তু ফার্স্ট ব্যাচ, এর নতুন সিলেবাসে কিন্তু তোমরাই ফার্স্ট ব্যাচ। সেক্ষেত্রে তোমাদেরকে এখানে একটু, যেমন গত বছরের তোমরা মাইক্রোবায়োলজির উদাহরণ দিয়ে বলি যে মাইক্রোবায়োলজিটা একেবারে শেষ একদম 11th আওয়ারে, মানে আমার মনে আছে যে পরীক্ষার ঠিক 2 মাস, 1.5 বা 2 মাসের মধ্যে আমরা ওই নিউরনের বই থেকে পড়ে আমরা মোটামুটি যতটুকু পেরেছিলাম কাভার দিয়েছিলাম, বা আমরা ওখান থেকে ম্যাক্সিমাম 90% ওখান থেকে কমন পাওয়া হয়েছিল। তো আমরাও এবার আশা করব, তো তোমরা যেহেতু গতবারও তোমরা প্রথম ব্যাচ ছিলে ফার্স্ট ইয়ার, এবারও তোমরা সেকেন্ড ইয়ার নতুন সিলেবাসে প্রথমবার পরীক্ষা দিবে, এবং দেখো তোমাদের কি ভাগ্য, তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে তখনও কিন্তু তোমরা নতুন সিলেবাসে প্রথম পরীক্ষা দিবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু বুঝে সমঝে পড়তে হবে যে আগের পুরনো সিলেবাসে ম্যাডাম বা স্যার কি পড়াইছে, একটু পড়ায় চলে গেছে, তারপরে আমাদেরকে নিয়ে ওই কি করেছে, ওই ফুড ফেয়ার করেছে, একটু খাওয়া দাওয়া করেছে, এরকম কিন্তু হয়েছে, এরকম প্রচুর হয়েছে। কিন্তু এবছর কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ এবছর কিন্তু তোমাদের হাতে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয়েছে, এবং
পরীক্ষাটাকেও গত বছরের পুরনো সিলেবাসের মতো এতটা মানে ইনস্টিটিউশনালাইজ পরীক্ষা কিন্তু এখন হচ্ছে না। আগে কিন্তু পরীক্ষা হতো একবার, 3 বছরে একবার পরীক্ষা হতো, এখন কিন্তু প্রতি বছর পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল। সেক্ষেত্রে কিন্তু আমরা কি করছি যে প্রতি বছরই কিন্তু যে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে ওই সাবজেক্টগুলোর উপর আমরা কিন্তু জোর দিয়ে পড়াচ্ছি। তো আমারও তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা সবাই অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে বইগুলো কিনেছো, এবং তোমরা কিন্তু একটু এই বন্ধের সময় অনেক কিছু অনেক সময় অভিশাপ হিসাবে আসে, অনেক সময় আশীর্বাদ হিসাবে আসে। মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু নেগেটিভ সাইড থাকে এবং পজিটিভ সাইড থাকে। তো আমরা লকডাউনের নেগেটিভ সাইডটাকে বাদ দিয়ে আমরা লকডাউনকে পজিটিভ হিসাবে দেখব, যে লকডাউন আমরা লকডাউনকে কীভাবে আমরা এই লকডাউনকে আমরা কীভাবে আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি। এখন তোমাদের প্রথম যে প্রধান কাজটা হচ্ছে পড়াশোনা করার, কারণ বিএনসি অলরেডি বলে দিয়েছে যে তোমরা অনলাইনে আমাদেরকে প্রত্যেকটা ইনস্টিটিউটকে কলেজকে নির্দেশনা দিয়েছে যে আপনারা অনলাইনে পড়াশোনা চালিয়ে যান, পড়াশোনা বন্ধ করতে কিন্তু বলে নাই। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে বাংলাদেশ নার্সিং কাউন্সিল যথাসময়ে পরীক্ষা নেবে। হয়তো তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে 2 মাসের জন্য, কিন্তু আগে যেভাবে লকডাউন না থাকলে যেভাবে পরীক্ষা হতো এখনও কিন্তু ঠিক সেভাবেই পরীক্ষাগুলো হবে। তো সেক্ষেত্রে তোমরা নিজেরাও বুঝতে পারছো নতুন সিলেবাস অনুযায়ী আমাদের আগের মতো ওই ফুড ফেয়ার করে একটু হইচই করে একটু খানাপিনা করে আমরা কিন্তু এখন এই নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সটা থেকে পার পাবো না। কারণ এটা কিন্তু এখন আমাদের ইন্টারনালি অ্যাসেসমেন্ট হবে না, এটা অ্যাসেসমেন্ট করবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল। সেই ক্ষেত্রে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমি আবারও বলছি, পড়াশোনা করতে হবে। তুমি যদি মনে করো যে না নিউট্রিশন আর ডায়েটিক্স আরে কি, এটা তো এমনিই পারবো, আমি লিখে দিয়ে আসবো, হ্যাঁ অবশ্যই তুমি লিখতে কেন পারবে না, তুমি প্রত্যেকেই পারবে। নিউট্রিশন ডায়েটিক্স থেকে প্রশ্ন আসলে কিছু না কিছু তো লিখে দেওয়ার ক্ষমতা সবারই আছে, কিন্তু আমাকে তো পাস করতে হবে ভালো করে। আমি যদি কোনো কারণে আমার যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু আমাকে পরের বছর আবার পরীক্ষা দিতে হবে। আমাকে 3বার পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে, কিন্তু আমি কেন সেই সুযোগটা নিব? আমার তো প্রয়োজন নাই, আমি এখন থেকে ভালো করে পড়বো। তাহলে আসো, আমরা ছিলাম মেথডে ছিলাম, মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। মেথডটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রত্যেকটা 2টা মেথড দেখানো হয়েছে এখানে, ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড। তো আমরা এখন ডাইরেক্ট মেথডটা দেখছি। ডাইরেক্ট মেথডটা আমি কি বললাম, ডাইরেক্ট মেথডটা হচ্ছে 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা 1 নম্বর হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেথড, নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি। এটাকে আমরা হয় বলবো অ্যানথ্রোপোমেট্রিক মেথড অথবা নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি। এটা এই 1 নম্বর মেথডের, ডাইরেক্ট মেথডের 1 নম্বরকে আবার এখানে এবিসি এর 4 ভাগে 3 ভাগে ভাগ করা হয়েছে। খুব সহজ, একই কথা, বারবার একই কথা ঘুরে ফিরে আসতেছে। এটা একটু আগে আলোচনা করেছি। নাম্বার 1 হাইট অ্যান্ড ওয়েট। গোমেজ ক্লাসিফিকেশন হচ্ছে হাইট ফর এজ, মানে বয়স দেখে হাইট বিচার করা, উচ্চতা। ওয়েলকাম ক্লাসিফিকেশন বলছে ওয়েট ফর এজ, বয়স দেখে ওজন বিচার করা। আর ওয়াটারলোজ ক্লাসিফিকেশন বলছে ওয়েট ফর হাইট, মানে উচ্চতা দেখে ওজন বিচার করা। হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে গিয়ে তোমার হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে পড়ে গেল। আর বি নাম্বার হচ্ছে আর্ম সার্কামফারেন্স। একটু আগে যেমন স্ক্যাপুলার কথা বললাম, তারপরে যে আলনার কথা বললাম, এই যে এখান থেকে যে মেজারমেন্টগুলো হয় সেটাকে বলা হচ্ছে আর্ম সার্কামফারেন্স। আর সি নাম্বার হচ্ছে স্কিন ফল থিকনেস, যেটা হচ্ছে তোমার সাব স্ক্যাপুলেটিক, যে এটা দেখানো হচ্ছে যে স্কিন থেকে তোমার যে পুষ্টি বা অপুষ্টির যে একটা অ্যাসেসমেন্টটা সেটা এখানের থেকে দেখানো হয়। তো এগুলো আসলে দেখানোর বিষয়, এগুলো বলার বিষয় না। এগুলো ইউটিউবে গিয়ে তোমরা এগুলো নাম দেখে সার্চ করলে তোমরা এগুলো পেয়ে যাবে। আর আমি যদি পারি, আমি আগামী যদি কোনো টপিক্সের মধ্যে এই বিষয়গুলো আসে, আমি অবশ্যই এগুলো আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। এখন তো দেখাইনি, তখন আমি দেখানোর চেষ্টা করব। এবার আসলে 2 নম্বর হচ্ছে বায়োকেমিক্যাল ইভ্যালুয়েশন। বায়োকেমিক্যাল ইভ্যালুয়েশন একটু আগে বলছি যেগুলো ল্যাবরেটরিতে হয়। তোমার ল্যাবরেটরি অ্যাজ এ টেস্ট হচ্ছে, যেমন হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট, হিমোগ্লোবিন এস্টিমেশন, তোমার ব্লাড টেস্ট হবে, স্টুল এক্সামিনেশন হবে, তোমার ইউরিন টেস্ট হবে, স্টুল টেস্ট হবে, ইউরিন এক্সামিনেশন হবে। এটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। বায়োকেমিক্যাল টেস্ট হচ্ছে সেরাম আয়রন, রক্তের মধ্যে সেরামের আয়রনের পরিমাণ, সেরাম রেটিনল। তোমার রেটিনলটা হচ্ছে তোমার আমাদের ত্বকের, যে আমাদের ত্বকটা, স্কিনটা, হ্যাঁ, তারপরে এটা গ্লুকোজেন বলে, কোলাজেনটা বৃদ্ধি পায়, কমে যায়। হ্যাঁ, আমাদের ত্বকের যে অবস্থা, আমাদের স্কিনটা, এটা হচ্ছে সেরাম রেটিনল এক্সাম। তারপরে হচ্ছে ইউরিনারি আয়োডিন, ইউরিনারিতে কতটুকু আয়োডিন আছে। সেরাম ফলেট হচ্ছে তোমার
এটাকে বলা হয় সেরাম রেটিনলটা। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে কিছু হয়। ভিটামিন এর পরিমাণ কীরকম আমাদের শরীরে, ইউরিনারি আয়োডিন। তারপরে সেরাম ফলেট, সেরাম ফলেট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, হ্যাঁ ভিটামিন বি কমপ্লেক্সের পরিমাণ কীরকম সেগুলো বায়োকেমিক্যাল টেস্ট দ্বারা আমরা এটা দেখতে পারি। এটা হচ্ছে বায়োকেমিক্যাল এভ্যালুয়েশনে ছিল। 3 নম্বরে চলে যাই, ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন হচ্ছে হু মানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্সপোর্ট কমিটি, হু এক্সপোর্ট কমিটি ক্লাসিফাইড, তারা শ্রেণীবিভাগ করেছে সাইন, কিছু কিছু সাইন বা তোমার লক্ষণ ইউজড ইন নিউট্রিশনাল সার্ভে ইনটু 3 ক্যাটাগরিজ অ্যাজ দোজ। তিনটা লক্ষণ দেখেছে তারা, হু এক্সপোর্ট কমিটি, তারা এটাকে 3 প্রকার করেছে। আমরা ABC দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে। একটা হচ্ছে নট রিলেটেড টু নিউট্রিশন, এটাকে নট রিলেটেড টু নিউট্রিশন যেটার সাথে পুষ্টির কোনো সম্পর্ক, যেটা অ্যালোপসিয়া, আর একটা হচ্ছে পাইরিয়া, আর একটা হচ্ছে পেরিজিয়াম। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অ্যালোপসিয়া, পাইরিয়া অ্যান্ড টেরিজিয়াম, নট পেরিজিয়াম, টেরিজিয়াম। তো অ্যালোপসিয়া হচ্ছে টাক মাথা, যে অনেকের মাথায় চুল কম থাকে বা মাথায় চুল থাকে না, এটার সাথে পুষ্টির কোনো সম্পর্ক নাই। তারপরে পাইরিয়া, পাইরিয়া তো হচ্ছে প্রদাহ, দাঁতের একটা প্রদাহ, আমরা একটু পরে এগুলো ছবি দেখব। আর টেরিজিয়াম হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে চোখের একটা অবস্থা, যেটা হচ্ছে কনজাংটিভিটার সাইড থেকে হয়। আমরা একটু এই যে চোখে যে মণি আছে এটার সাথে ডান দিকে এখানে কিছুটা ফেড হয়ে যায়, সেটা আমরা একটু পরে দেখব। কনজাংটিভিটা একটু কিছুটা প্রবলেম হয়। বি নাম্বার হচ্ছে দ্যাট নিডস ফার্দার ইনভেস্টিগেশন, কোন কোন যে জিনিসগুলো ফার্দার ইনভেস্টিগেশন দরকার, দ্যাট ইজ ম্যালার পিগমেন্টেশন, কর্নিয়াল ভ্যাসকুলারাইজেশন, জিওগ্রাফিক টাং। হ্যাঁ এগুলা তোমার কি করতে হবে, এগুলার ফার্দার ইনভেস্টিগেশন দরকার। সি নাম্বার হচ্ছে নোন টু বি অফ ভ্যালু, হ্যাঁ এটার মূল্যটা করতে হবে, জানতে হবে। যেমন অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসের তোমার আমি এটা বলছিলাম, বিটস স্পট এবং ইনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, ওই যে গলগণ্ড যেটাকে গয়টার একটু আগে বলছিলাম। তারপরে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যেমন মুখের মধ্যে যে মাউথ আলসার হয়ে যায়, এগুলো আমি ছবি দেখাইছিলাম তোমাদের, এই কারণে আমি আর এটাকে আলোচনায় যাচ্ছি না, তোমাদের এটা মনে থাকার কথা। এই তিনটা হচ্ছে গিয়ে তোমরা কি বলছে, ওয়ার্ল্ড হেলথ এক্সপোর্ট কমিটি কি করেছে, এটা ক্লাসিফাইড করেছে যে 3 ক্যাটাগরি, এই 3 ক্যাটাগরিতে তোমাকে মেজারমেন্ট করতে হবে, সার্ভে করতে হলে আমি আলাদা আলাদা করে করে নিতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। অ্যালোপসিয়া আমরা দেখছি, অনেক মাথায় টাক থাকে, চুল কম থাকে, গ্যাপ 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 থাকে, গ্যাপ গ্যাপ তোমার দেখো। এটা হচ্ছে পাইরিয়া, পাইরিয়া হচ্ছে উপরের ছবিটা হচ্ছে আগের আর নিচের ছবিটা হচ্ছে পরের, মানে পাইরিয়া কন্ডিশন দুটো ছবি দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে পাইরিয়া আগে ছিল, হলুদ রঙের ছিল, বিভিন্ন ধরনের দাঁতের প্রদাহ ছিল, এবং পরে আফটারে এটা ভালো হয়ে গেছে। এই যে টেরিজিয়াম দেখো, যে আমরা দেখছি কনজাংটিভিটা থেকে কিভাবে এটা প্যারিট হয়ে গেছে। ওকে 4 নাম্বার আসি আমরা। 4 নাম্বারে কিন্তু ডাইরেক্ট মেথডে আছি। হ্যাঁ আমরা ডাইরেক্ট মেথডে 4 নাম্বারে আছি। 4 নাম্বার আমাদের মোট 4টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 4 নাম্বার হচ্ছে ডায়েটারি সার্ভে, অ্যাসেসমেন্ট অফ ডায়েটারি ইনটেক, মানে তুমি কতটুকু খাচ্ছ, তোমার সেই পরীক্ষা, এটা সার্ভে হচ্ছে। তোমার ডায়েটারি ইনটেক, আমরা কতটুকু খাবার খাচ্ছি, পুষ্টিকর খাবার খাচ্ছি, এটার একটা সার্ভে। এ ডায়েট সার্ভে মে বি ক্যারিড আউট বাই ওয়ান অফ দ্য ফলোইং মেথড। এই যে আমরা কতটুকু খাবার খাচ্ছি এটা পরীক্ষা, যে কোনো 3টা থেকে যে কোনো একটা মেথডে আমাদের যেতে হবে। ওয়েটমেন্ট অফ র ফুডস, আমাদের র ফুড যে ফল, যে সবজি, তারপরে যে ফসল হচ্ছে, এটার একটা মেথডে যেতে হবে। অথবা ওয়েটমেন্ট অফ কুক ফুড, আমাদের রান্না করা খাবার কতটুকু চাচ্ছি, এটা ওয়েটমেন্ট, এটা পরিমাপটা জানতে হবে। আর ওরাল কোশ্চেন আয়ার মেথড, এবং মুখে প্রশ্ন করে জানতে হবে। এই 3টা মেথড হচ্ছে, একটা হচ্ছে কাঁচা খাবার র ফুড, একটা হচ্ছে রান্না করা খাবার, আর তৃতীয় হচ্ছে কোশ্চেন করে। মানে ধরো যে একটা সমাজে একটা এলাকার অনেক ব্যক্তিকে কোশ্চেন করে, তার ডায়েটারি সার্ভে, সে ডায়েটারি খাবার, সে কোন ধরনের খাবার খায় এটা জানতে হবে। এবার আসো ওই প্রশ্নের উত্তরে আমরা ইনডাইরেক্ট মেথড অফ নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে আছি। ইনডাইরেক্ট মেথডের মধ্যে আলোচনা হয়েছে তোমার
এক দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ নাম্বার হচ্ছে ভাইটাল অ্যান্ড হেলথ স্ট্র্যাটেজিক্স, বি নাম্বার ইকোলজিক্যাল স্টাডিজ। হ্যাঁ, তো ইনডাইরেক্ট মেথডটা খুব সহজ। আমরা দেখছি যে ভাইটাল অ্যান্ড হেলথ স্ট্যাটিস্টিক্সের মধ্যে হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মৃত্যুহার দেখতে হবে, শিশু মৃত্যুহার, আর নিউনেটাল মর্টালিটি এবং একেবারে নিউনাটাল যারা একেবারে নবজাতক তাদের মৃত্যুহার দেখতে হবে, আর স্টিল বার্থ রেট এবং যেটা ওই তোমার বলি না গর্ভে যে মারা যায় বাচ্চা, সেই রেটটাও দেখতে হবে, যে গর্ভের মধ্যে যে বাচ্চা মারা যাওয়া। একটা হচ্ছে একেবারে শিশু মৃত্যুহার, একটা হচ্ছে একেবারে নবজাতক মৃত্যুহার, এবং একটা হচ্ছে গর্ভে যে বাচ্চা নষ্ট হয়ে গেছে তার পরিসংখ্যানটা আমাদের রাখতে হবে। এগুলো সব হচ্ছে ইনডাইরেক্ট মেথডের মধ্যে, আর ভাইটাল হেলথ স্ট্যাটিস্টিক্সের মধ্যে। আর বি নাম্বার হচ্ছে ইকোলজিক্যাল স্টাডিজ। ইকোলজিক্যাল স্টাডি মানে আমরা পরিবেশ, যে পরিবেশের মধ্যে আমরা আছি সেটার স্টাডি করতে হবে, যে কোন ধরনের পরিবেশে আছে। কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা বাংলাদেশে বসবাস করছি। বাংলাদেশ কিন্তু দ্বীপ, একটা দ্বীপের মধ্যে আছে পৃথিবীর, এখানে 3 দিকে আমার পানি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পলি, সমুদ্র থেকে নদী থেকে যথেষ্ট নদীমাতৃক দেশ, আমরা যথেষ্ট পলি পাই। পলি এটা কি করে আমাদের ল্যান্ডটাকে উর্বর করে, উর্বর করার কারণে আমাদের এখানে প্রচুর ফসল হয়, আমাদের মাটি অনেক বেশি উর্বর। তো এই কারণে কিন্তু আমরা সৌভাগ্যবান বলছি যে আমরা এখানে যে কোনো ফসল ফলাতে পারি বা আমরা আমার নিজেদের খাবারের চাহিদা আমরা পূরণ করতে পারি। তো এখানে এটা ইকোলজিক্যাল স্টাডিজের মধ্যে হচ্ছে এ নাম্বার দেখো, ফুড ব্যালেন্স শিট, পার ক্যাপিটা সাপ্লাই, অর্থাৎ পার পার্সন কতটুকু পাচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা মানুষ কতটুকু খাবার পাচ্ছে, এটার একটা ব্যালেন্স শিট তৈরি করা। দ্যাট ইজ মানে হচ্ছে উদাহরণ। আর ইজি কথাটা মনে হচ্ছে দ্যাট ইজ সোশিও ইকোনমিক ফ্যাক্টর, যেটা হচ্ছে ফ্যামিলি সাইজ, মানে পরিবারের একটা পরিবারে 20 জন থাকে, 15 জন থাকে, 10 জন থাকে, তো এই ফ্যামিলি সাইজের দিকে লক্ষ্য রাখা। 3 নম্বর হচ্ছে সি নাম্বার হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশনাল সার্ভিসেস, দ্যাট ইজ পিএইচজি সার্ভিস, যেটা হচ্ছে তোমার স্বাস্থ্য এবং শিক্ষার দেখা, যে কীরকম সেবা পাচ্ছে একটা এলাকার লোক। আর কন্ডিশনিং ইনফ্লুয়েন্স দ্বারা ভাইরাল ইনফেকশন, যেটা আমরা এখন দেখছি কন্ডিশনিং ইনফ্লুয়েন্স, এটা কীরকম প্রভাবটা পড়ছে করোনা ভাইরাস। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনিং ইনফ্লুয়েন্সে পড়ে। ভাইরাস শুধু করোনা ভাইরাস না, এটা ফ্লু আছে আমাদের এখানে, অনেক ধরনের ফ্লু আছে না, আমরা ফ্লুতে, তারপরে জন্ডিস, তো এই ধরনের অনেক ধরনের ইনফেকশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দিস ইজ কল কন্ডিশন ইনফ্লুয়েন্স। আর আদার্সের মধ্যে আছে বা দ্য ফাংশনাল অ্যাসেসমেন্ট, যেগুলো ফাংশনাল যেগুলো কাজের মধ্যে করতে হবে, স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, হোস্ট ডিফেন্স। হোস্ট মানে আমরা নিজেদের প্রত্যেকে, হোস্ট ডিফেন্স মানে আমাদের কি, আমাদের ডিফেন্স কথাটা মানে হচ্ছে আমাদের অ্যান্টিবডি, আমাদের ইমিউন সিস্টেম। হেমোস্ট্যাসিস জানো তোমরা, আমাদের যে স্বাভাবিক প্রবাহ, রক্তের মধ্যে যে হরমোন, হিমোগ্লোবিন, এভরিথিং যা আছে সবার যে স্বাভাবিক প্রবাহ, হেমোস্ট্যাসিস। রিপ্রোডাকশন জানো, নার্ভ ফাংশন জানো, ওয়ার্ক ক্যাপাসিটি জানো। তো আমাদের আজকে এ পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তোমাদের শেষে একটা অ্যানিমেটেড ডায়েট সং দিয়েছি আমরা, তোমরা এই গানটা শুনতে পারো। আমি একটু সংটা লাগিয়ে দিই। You want me so hard. You want me so hard. You want me so hard, but you have a guard. Your bathroom scales won't let you fail. You eat only greens, but I'm in your dreams. You wanna be slim, you go to the gym. You gave up the harmful food, your breakfast was a celery root. Your dinner was some beans and cheese, you replaced the chips with leaves. You decided to lose weight, but you can no longer wait. This is my riot, you are on a diet. You want me so hard, but you have a guard. Your bathroom scales won't let you fail. You eat only greens, but I'm in your dreams. You wanna be slim, you go to the gym. You want ice cream with caramel, but you can only have it smell. You have to lose 5 kilograms to post your pics on Instagram. No ice cream, no sweets, no jam, no spaghetti, and no ham. This
তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।